আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগা বক্সের নতুন আরও একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই আছি। আজকে আমাদের কাছে একটি স্পেশাল এপিসোড আছে, যেটি কিনা ঢাকার গুলশান থেকে নৈয়াব নামের একজন পাঠিয়েছেন। এটি তার এক দাদার সঙ্গে ঘটা সত্য এবং বাস্তব একটি ঘটনা, যার ঘটনা তার নাম হচ্ছে জহিরুল। ঘটনাটি আজকে থেকে প্রায় 54 বছর আগের ঘটনা এবং তখন থেকেই ওই লোকটির সঙ্গে এই ঘটনাটি ঘটতে শুরু করে। লোকটির সঙ্গে যা ঘটেছিল তা আজকের এই পুরো ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই সঙ্গে সে নিজেও আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং তার নিজের ঘটনাটি শোনার জন্য আপনাদের সঙ্গেই হয়তো আমাদের আজকের এই ঘটনাটি শুনছেন। সে কিছু প্রশ্ন রেখেছেন। তার এক স্ত্রী একজন জিন ছিল, এমনকি তার সন্তান, যে কিনা একজন জিনের গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তান, তিনিও বর্তমানে ঢাকায় থাকেন এবং বেশ ভালো একটা ব্যবসা প্রতিষ্ঠান আছেন এবং মানুষের মধ্যেই থাকেন। পাশাপাশি তিনি কিছু প্রশ্ন রেখেছেন, সেই প্রশ্নগুলো আমরা ঘটনার শেষে আপনাদের কাছে রাখব। আশা করি প্রশ্নগুলোর জবাব দিবেন। জহিরুল নামের সেই দাদা, আমি ওনাকে দাদা বলেই সম্বোধন করছি যেহেতু উনি আমার থেকে বয়সে অনেক বড় হবেন, তিনি সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদের কাছে চেয়েছেন এবং আপনারা আশা করি সেই প্রশ্নগুলোর উত্তর তাকে দিবেন ভিডিওর শেষে। আমাদের আজকের ঘটনাটির মূল কেন্দ্রবিন্দু বা স্থান হচ্ছে রংপুরের, মানে জহিরুল দাদার বাড়ি ছিল হচ্ছে রংপুরে। তো রংপুরের ঘটনা, সেহেতু আজকে আমরা জহিরুল দাদার ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘটনা শুরু করার আগে প্রতিদিনকার মতো আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সেই সঙ্গে আমাদের আরেকটি চ্যানেল দ্য মেগা বক্স, সেটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম বাস্তব এবং সত্যমুখী ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আমাদের কাছে আরও বেশ কিছু ঘটনা আছে। পাশাপাশি নৈয়াব ভাই আমাদেরকে জানিয়েছেন তিনি আরও কিছু সত্য ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করবেন, সেগুলো ধাপে ধাপে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। জহিরুল নামের যে ব্যক্তিটির ঘটনা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তিনি পেশায় একজন মিষ্টি বিক্রেতা ছিলেন এবং যেহেতু স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময়ে ঘটা এই ঘটনাটি, সেহেতু তখন থেকে এখন পর্যন্ত তার সঙ্গে কি কি ঘটেছে, কি কি অলৌকিক বা ভৌতিক ঘটনা ঘটেছে, পারিবারিক, সামাজিক, সেই সঙ্গে তার স্ত্রী একটা পরী ছিল, এমনকি তাদের গর্ভের সন্তান যেটা কিনা সে নিজে লালন পালন করেছে, ঢাকা শহরে থাকছে, ইভেন সে একজন মানুষকেও বিয়ে করেছে। তো সেই সমস্ত জিনিস কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পাশাপাশি সেই ছেলেটি জিন কিনা, জিন হয়ে মানুষের সঙ্গে বসবাস করছে কিনা, এগুলো কিন্তু জানতে পারবেন। সেহেতু ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন আর বেশি কথা বলাবো না, বরাবরের মতোই কণ্ঠে এবং গল্প পাঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই আছি, আপনাদের প্রিয় হোস্ট। তাহলে চলুন শুরু করা যাক। আমার নাম জহিরুল। আমাদের বাড়ি হচ্ছে রংপুরের একটি গ্রামে, নাম উল্লেখ করছি না সংঘবদ্ধ কারণেই। আমাদের পরিবারে রয়েছিল বাবা, মা, দাদা, দাদি এবং 3 ভাই, 1 বোন। আমি সব থেকে বড় ছিলাম। তাছাড়া আমাদের পরিবারের আরও অনেক সদস্য ছিল। বলা বাহুল্য, তখনকার সময় মানুষ জয়েন্ট থাকতে পছন্দ করত। আমাদের পরিবারের একমাত্র ইনকামক্ষম বা উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন হচ্ছে আমার বাবা, যিনি কিনা একজন মিষ্টির কারিগর ছিল এবং মিষ্টি বানিয়ে তিনি আমাদেরকে ওইগুলো বিক্রি করে লালন পালন করেছেন এবং আমাদেরকে ভরণ পোষণ করেছেন। এত বড় একটা পরিবার চালানোর জন্য আমার বাবা একাই কষ্ট করতেন, যেহেতু তখনকার সময় যুদ্ধের পরবর্তী সময় এবং ওই সময়টাতে কিন্তু মানুষের খাওয়া দাওয়া, পাশাপাশি মানুষজন এখনকার মতো এত রিচ লাইফ লিড করতো না। 2 বেলা খাবার খাওয়া হয়তো আমাদের জন্য খুব কষ্ট হয়ে যেত। ঘটনাটি যেহেতু 1971 সালের প্রায় পরপরই, মানে যুদ্ধের পরবর্তী সময়, তখনকার দেশের পরিস্থিতি অতটা ভালো ছিল না, শিক্ষা ব্যবস্থা অতটা উন্নত ছিল না, আর 10টা গ্রামের মতো সকল গ্রামে স্কুল ছিল না, 2-3 গ্রাম পরপর স্কুল ছিল। সেহেতু আমাদের পড়াশোনা অনেকটা করতে কষ্টদায়ক হয়ে যেত। খাবারের কষ্ট ছিল, শোবার কষ্ট ছিল, তারপর নানান ধরনের কষ্ট, এরগুলো নিয়ে আমরা বড় হয়েছি। আমি ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছি। ওই সময়টাতে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করা মানে বর্তমানে মাস্টার্স পাশের সমান। সেই 1972 সালের ঘটনা। আমার বয়স তখন বেশি না। আমার বাবা পেশায় মিষ্টির কারিগর ছিলেন, আগেই বলেছি। তিনি হেঁটে হেঁটে গ্রামে গঞ্জে মিষ্টি বিক্রি করে বেড়াতো, যেটি কিনা আমাদের তখনকার মূল ঘটনার
উৎস ছিল। মূলত ওই সময়টাতে কিন্তু অনেক অলৌকিক ঘটনা ঘটতো এবং আমার বাবা যেহেতু হেঁটে হেঁটে মিষ্টি বিক্রি করে আমাদের সংসার চালাতো, তো সেহেতু উনি একদিন বিকেলবেলা গ্রামেগঞ্জে থেকে হয়তো বাড়িতে ফিরেছে। তো ওই সময়টাতে আমার বয়স ভালোই, 15-16 বছর হবে, আমি প্রায় যুবক আর কি। তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে ওদিনকে মিষ্টি বিক্রি করে এসে আমার বাবা মা খুব কান্নাকাটি করতেছে। তো আমি তখন কোথাও একটা ছিলাম, বাড়িতে আসলাম। আসার পর আমার বাবা মায়ের কথা দেখে বা বাবা মাকে দেখে বললাম, তোমাদের কি হয়েছে, তোমাদের কান্নাকাটি করতেছো কিসের জন্য, বা এমন লাগতেছে কেন তোমাদেরকে? তো তারা কোনো কথা বলে না, শুধু কান্নাকাটি করে। তারা আমাকে প্রথমে ধরলো, কিসের জন্য ধরলো আমি জানি না। আমাদের তখন একটা ছোট ঘর ছিল, ওই ঘরে আমরা ধান রাখতাম, আর ওইটা হচ্ছে কি সবসময় ওই কাজে ব্যবহার হইতো। তো আমার বয়স কিন্তু খুবই ভালো, তখন 15-16 বছর হবে, মোটামুটি যুবক বলা চলে। তো তারা আমাকে হচ্ছে গিয়ে ধরলো, ধরার পর আমাকে ওই ঘরের ভিতরে ঢুকানোর পর আমার সেখানে আটকে রাখলো। তো ওনারা কান্না করতেছিল কিসের জন্য, পাশাপাশি আমি যখন খেলাধুলা করে আসলাম সেই সময় আমাকে কেন বা আটকায় রাখলো, এটা আমি বুঝতে পারতেছিলাম না। তো সেই সময়টাতে আমাকে শুধুমাত্র ঘরের ভিতরে আটকায় রাখলো, পাশাপাশি ওয়াশরুমে যাওয়ার সময় আমাকে বের করতো, তা ওনারা ধরে নিয়ে যেত। আর হচ্ছে খাবার দেওয়ার সময় আমাকে শুধুমাত্র ওই ঘরের ভিতরে খাবার দিত। তো ওই ঘটনাটা হচ্ছে কি 1985 সালের দিকে। তখনকার সময়ে সবার বাড়িতে কুঁড়ে ঘর থাকতো। তো ওই কুঁড়ে ঘরের মধ্যে আমাকে আটকায় রাখছে, বেশ কিছুদিন আটকায় রাখছে। কেন আটকায় রাখছে আমি জানি না। আমি বারবার জিজ্ঞেস করি যে আব্বা আম্মা তোমরা আমাকে কেন আটকায় রাখছো, এই কথা তাদেরকে জিজ্ঞেস করলে কোনো উত্তর পাওয়া যায় না। আমি তাদের কাছে কয়েক দফা জিজ্ঞেস করছি। তো তারা আমাকে বলে যে তুই এখানে থাকলেই ভালো থাকবি, এখানে থাকলেই তুই নিরাপদে থাকবি, তারা হলে তোর ক্ষতি হবে, আমাদেরকে তোকে এখানে আটকা রাখতে বলছে। তো আমি কান্নাকাটি করতাম খুব ঘরের ভিতরে, আব্বা আম্মাকে ডাকতাম, বলতাম আমাকে এখানে কেন আটকায় রাখছে বা কারণটা কি, সমস্যাটা কি। তো আব্বা মা আমাকে কোনো প্রশ্নের উত্তর দিত না। আমার অন্যান্য ভাই বোনেরা ওরা ঠিকই করে ঘোরাফেরা করতো, খাওয়া দাওয়া করতো, সব কিছু করতো, শুধুমাত্র আমাকে প্রায় দিনের পর দিন আটকায় রাখছে। তো আমি একজন ইয়াং মানুষ, ছোট পিচ্ছি হইলেও এখানে থাকতাম না। আমি 15-16 বছর বয়স হয়ে গেছে তখন আমার। তো আমি একদিন চিন্তা করলাম যে যেভাবেই হোক এদের সঙ্গে থাকা যাবে না, আমার এদের সঙ্গে থাকলেই আমাকে হয়তো এরা এরকমভাবে আটকায় রাখবে, আর হচ্ছে কি আমাকে এরকম বন্দি করে রাখবে। আমার এখান থেকে পালায় যাওয়া হয়তো সব থেকে ভালো হবে। তো আমি সেটা চিন্তা করলাম। তো পরবর্তীতে ভাবলাম যে এখান থেকে আমি বের হয়ে যাব। তো আমি আব্বাকে বললাম যে আব্বা আমি কিন্তু এখান থেকে চলে যাব, আমাকে যদি তোমরা এরকমভাবে আটকায় রাখো আমি কিন্তু চলে যাব। তো আমি যখন বাড়ি থেকে পালাবো তার আগের দিন আব্বা আমাকে বলে যে তোকে এখান থেকে বের করা যাবে না, তুই এখানেই রাখতে হবে তোকে, এবং তুই এখানেই থাকবি। তোর ঘাড়ে জিন আছে, ওই পরি মেয়ে আছে, সেই পরি মেয়েটা তোকে হচ্ছে পছন্দ করে, যে কিনা তোকে নিয়ে যেতে চাই। এবং তোর মা এটা স্বপ্ন দেখছে, আর আমাকে এক তান্ত্রিকও বলছে যে তোর মাকে নিয়ে যেতে চাই। আমি যেহেতু গ্রামে গঞ্জে মিষ্টি বিক্রি করে বেড়াই, তো বলা বাহুল্য ছোটবেলা থেকে আমি দেখতে বেশ সুদর্শন ছিলাম, তো এই কারণে হতে পারে। আর ওই সময়ের ছেলেপেলেরা বেশ দুষ্টু প্রকৃতির হয়ে থাকতো, বিশেষ করে আমাদের জেনারেশন যেটা ছিল, গ্রামে গঞ্জে যাদের বেড়ে ওঠা। বিভিন্ন জায়গায় যেতাম, ভিটারিটায় যেতাম, পুরান জায়গায় যেতাম, স্কুলে যেতাম না, ওই আব্বার সঙ্গে হয়তো মিষ্টি তৈরিতে কাজ করতাম। আর পাশাপাশি জিনারা মিষ্টি খেতে খুব পছন্দ করে, এই জিনিসটা আমার আব্বা আমার দাদি সকলে বেশ বিশ্বাস করতো। পাশাপাশি ওই সময় সবাই বেশ বিশ্বাস করতো যে জিনারা মিষ্টি জিনিসটা খুব বেশি পছন্দ করে। তো আমি যেটা করলাম, আমি তখন ওইখান থেকে পালানোর সিদ্ধান্ত নিলাম। এর আগের দিন আম্মা আমাকে বলছে খাওয়া দাওয়ার সময় যে এই অবস্থা, তোর এখানে থাক, তোর এখান থেকে বের হওয়া লাগবে না, তোর আব্বা ভালো একজন তান্ত্রিক খোঁজুক, তাবিজ দিক, তারপর তুই এখান থেকে বের হইস। এক কবিরাজ তোকে বলছে এখানে আটকায় রাখতে, তো একটা মেয়ে জিন যে কিনা আমাকে নিয়ে যেতে চাই, এরকম একটা কথা আমাকে বললো। তো আমি সব বিষয়ে তখন বিশ্বাস করতাম না। আমি চিন্তা করলাম যে কোনো একটা তো কারণ আছে, যে আমাকে এখানে রাখছে কিসের জন্য, আমাকে এখান থেকে পালাইতে হবে যেভাবেই হোক। আমি এখানে থাকবো না, বা আমার এখানে থাকার মতো পরিস্থিতি আমার নেই, এখন এত বড় হয়ে গেছি আমি, আমাকে যদি এখানে আটকায় রাখে আমি এখানে থাকবো। তো পরের দিন সকাল হওয়ার আগে, আমাদের ওই সময়টাতে যেহেতু কুঁড়ে ঘর ছিল, আগেরকার সময়টাতে কিন্তু এত আধুনিক ঘর ছিল না, আমি কুঁড়ে ঘরের বেড়াটা কাইটা সারা রাত বৈশা কাটছি, কোনো একটা জিনিস দিয়ে কাটছি, ওইটা কাইটা সেই বেড়ার ফাঁক দিয়ে আমি বের হয়ে গেছি। এবং বের হয়ে আমার চিন্তা ছিল যে আমি রংপুরে আর থাকবো না, বা আমাদের যে বাড়ি আছে এই বাড়িতে আমি আর থাকবো না, আমি অন্য কোথাও চলে যাব। বা আমি খুবই চঞ্চল স্বভাবের ছিলাম ছোটোবেলা থেকেই, বন্ধু মহলেও অনেক চঞ্চল স্বভাবের ছিলাম। তো পরবর্তীতে যেটা চিন্তা করলাম যে আমি এখান থেকে
পালায় যাব। পালায় আমি সোজা আমাদের যে বাজার আছে, তো বাজারের কাছে গেলাম। বাজারে যাওয়ার পর তখনকার সময় এক ধরনের গাড়ি চলতো, প্রাচীনকালে ওই সময়টাতে, মানে প্রাচীনকালের সময়টাতে আমাদের অত আধুনিক গাড়ি ছিল না, এক প্রকার মুড়ির টিন টাইপের বাস ছিল। তো ওইটার ভিতরে আমি চড়ে বসি আর কি। তো গাড়িটা কোথায় যাবে, গন্তব্য কোথায়, এটা আমি জিজ্ঞেস করার পর তারা বলে গাড়িটা যশোরে যাবে। তো আমি তো তখন সাথে করে কোনো টাকা নিয়ে বের হইনি, আমি ভাড়াও দিতে পারি নাই। তো আমি অনেক রিকোয়েস্ট করার পরে বলতেছে কি যে আসলে আমি অনেক বিপদের মধ্যে আছি, দয়া করে আপনি আমার কাছে ভাড়া চাইেন না। তো উনি আমাকে তখন আর কিছু বলে নাই। তারপরে আমি ওই গাড়িতে উঠে সোজা যশোরের দিকে চলে যাই। মানে আমি বাজারে গিয়ে সর্বপ্রথম যে গাড়িটা পাইছি সেই গাড়িতে উঠে বসছি, কারণ আমার আব্বা যদি দেখে কিংবা কাকা যদি দেখে আমাকে গাড়ি দেখে নিয়ে যেত। আমি যশোরে গাড়িতে উঠলাম। তারপর পরবর্তী দিন আমি যশোরে গিয়ে নামলাম, সারা রাত গাড়ি চলছে। নামার পর আমি গিয়ে পরবর্তী দিন যশোর ওইখানে নেমে খুব ক্ষুধা লাগছে, কোথায় যাব কি করব, টার্মিনালের ওইখানে নামাই দিছে আমাকে। তো আশেপাশে দেখলাম বেশ কিছু ভাতের হোটেল আছে। তো আমি চিন্তা করলাম যে যাই, ও হোটেলে গিয়ে খাবার দাবার আছে কিনা একটু জিজ্ঞেস করি। টাকা তো নাই আমার কাছে, যদি কাজ করে দিতে পারি কিছুটা, সেটা চিন্তা করে আমি একটা ভাতের হোটেলে গিয়ে বললাম যে কাকা, আমার কাছে তো টাকা নাই, আমার কিছু খাইতে দেন, বিনিময়ে আমি কিছু কাজ করে দেবো আপনাদেরকে। তো উনি তখন বললো যে ঠিক আছে, আমাদের দোকানে তো একজন লোকের দরকার আছে। তো হোটেলটা বেশ ভালোই বড় ছিল, ভাতের হোটেল ওই সময়ের হিসাবে বেশ ভালোই বড় ছিল, মোটামুটি সে চাটাই দিয়ে ঘেরাও দেওয়া বেশ ভালো একটা হোটেল। তো উনি আমাকে বললো ঠিক আছে, তুই এখন কাজ কর, এখন তো খাবার দিবই, পাশাপাশি আমাদের একজন লোকের দরকার আছে হোটেলে, যে কিনা আমাদেরকে এখানে নিয়মিত কাজ করাবে। তো তুই যদি কাজ করিস তাহলে তো 3 বেলা খাইতে দিব, সাথে টাকাও দিব। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে কাকা, আপনি যদি আমাকে রাখেন তাহলে খুব মেহেরবানি হয়। তো উনি আমাকে রাখলো। রাখার পর আমি সেখানে কাজ করতে লাগলাম। মালিক আমাকে মাসে মাসে টাকা দিবে, খাওয়া দিবে। তো এরকম করে আমি হোটেলে কিছুদিন কাজ করলাম। এমনিতে যেহেতু দূরে চলে আসছি, এখন আমাকে আর বাড়িতে ফেরত যাওয়া চলবে না, অনেকগুলো ভাই বোন আমরা, আব্বা আম্মা আমাকে পছন্দ করে না। এটা আমি ওই যে 10-12 দিন 15 দিন আটকে রাখছিল আমাকে ঘরের মধ্যে, তখন আমি বুঝতে পারছি। তো এখানে এসে আমি কাজ করতেছিলাম এবং বেশ কিছুদিন যাওয়ার পর আমি যেহেতু একজন মিষ্টির কারিগরের সন্তান, আমি নিজেও কিন্তু খুব ভালো মিষ্টি বানাইতে পারতাম। সবসময় আমার আব্বাকে হেল্প করছি। আমার আব্বা মিষ্টি বানায় ফেরি করে গ্রামে গঞ্জে বিক্রি করতো, এটা আমি দেখছি। তো একটা ব্যবসার মাইন্ডসেট আমার মাথার মধ্যে ছিল বা আছে। তো আমি তখন ওনাকে বললাম যে কাকা, উনি আবার হিন্দু ছিল, ওনার যে দোকানে আমি কাজ করতাম ওটা হিন্দু হোটেল ছিল, হিন্দুদের দোকান ছিল। তো আমি কাকাকে বললাম কাকা, আপনার এখানে তো বেশ ভালোই চলে, আপনি এক কাজ করেন, মিষ্টি তৈরি করেন, মিষ্টি বিক্রি করেন, মিষ্টি বেশ ভালো সেল হবে। তো আমি খুব সুন্দর জিলাপি বানাইতে পারি, যেটা কিনা মিষ্টি থেকেও খুব ভালো সেল হবে। তো আপনি যদি অনুমতি দেন তাহলে আমি মিষ্টি বানাইতে পারি বা এখানে এগুলো করতে পারি। তো এখানে টুকটাক অন্যান্য মিষ্টিও বিক্রি হইতো। তো আমি দেখলাম জিলাপিটাই মার্কেটে খুব বেশি চলে, ভালো চলে। তখন আমি কাকাকে বলার পরে উনি বলল কি আচ্ছা ঠিক আছে, তুই যদি পারিস তাহলে তুই বানা মিষ্টি। তো আমি ওইগুলো করতে শুরু করলাম। পরিবারের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না, বেশ কিছু দিন কেটে যায়। তখন তো মোবাইলের যুগও ছিল না, চিঠিপত্রের যুগ ছিল। চিঠিপত্র আদান প্রদান করে মানুষের কাছে গিয়ে যোগাযোগ করা হইতো। তো এরকম করে আমার দোকানে বেশ ভালো একটা পজিশন হয়ে যায়। আমার হাতের মিষ্টির কারিগরি খুব সুন্দর, মানুষজন খেয়ে খুব পছন্দ করতেছিল। তো কাকা গিয়ে আমাকে বিশেষ করে বেশি আদর যত্ন করতো, বেশ ভালো টাকা পয়সা দিত, কারণ লাভটা খুব ভালো হচ্ছিল। তো আমাদের দোকানে একদিন বড় একটা অর্ডার আসে, জিলাপির একটা অর্ডার। তো আমাদের যে মহাজন তিনি হিন্দু ছিলেন, তো আমি মুসলিম কারিগর ছিলাম, এই জন্য মূলত এক মিলাদ মাহফিলের অনুষ্ঠানের যে অর্ডারটা, সেই অর্ডারটা আমাকে দেয়। তো মূলত কাকা ওইখানে ব্যবসা করে অনেক বছর ধরে, পাশাপাশি উনি যেহেতু হিন্দু, মুসলিমরা ওনার দোকানে এসে অর্ডার দিবে না। কিন্তু ওই যে একটা কথা, আমি মুসলিম কারিগর, আমি বেশ ভালো মিষ্টি বানাইতে পারি, আমার মিষ্টি বানানোর হাত অনেক ভালো। তো তখন আমাকে দেখে ওরা অর্ডার দিল, মিষ্টিগুলো অর্ডার দিয়ে বললো কি যে ঠিক আছে তাহলে আপনাদের কাছেই দিচ্ছি। তো আমি সেই মিষ্টির অর্ডার নিলাম। একটা মাহফিল ছিল, সেই মাহফিলের মিষ্টির অর্ডার প্রায় 70 কেজি মিষ্টি। তো আমি সেগুলো আগের দিন সারা রাত জেগে বানাইলাম, আর আমার আর 2জন হেল্পিং হ্যান্ড ছিল, ওরা মিলে সমস্ত কিছু তৈরি করে দিল এবং আমি ভাজলাম আর বানাইলাম। তো বানায় রাত্রেবেলা আমি রেখে দিছি। রেখে ওই দিন রাত্রেবেলায় আমার মহাজনের যে মা ছিল, সেই মা আবার মারা যায়। তো মারা যাওয়ার পরে উনি ওইখান থেকে ওনার বাড়িতে চলে যায়।
পরের চলে যাওয়ার পরে এখন যেহেতু মাহফিল আগামীকালকে ছিল, ওনারা সকালের পরপরই ওই মিষ্টিগুলো নিতে আসবে, অনুষ্ঠানের মিষ্টিগুলো বিতরণ করবে সেগুলো। তো আমি মিষ্টি খুব সুন্দর বানায় ভিতরে রেখে দিয়েছি, ওনারা এসে নিয়ে যাবে। তো পরের দিন আমি দুপুরের দিকে যাইয়া দেখি কি যে জুম্মার দিন ছিল, তো যাইয়া দেখি কি যে ওই যেখানে আমি রাখছি মিষ্টি সেখানে প্রায় 40 কেজির মতো মিষ্টি নাই, গায়েব, মানে 60% মিষ্টি এখান থেকে গায়েব, ওই মিষ্টি উধাও হয়ে গেছে। আমি তো বানায় রেখে গেছি আর আমি তো থাকি এইখানে, তো মিষ্টিগুলোর দায়িত্ব সম্পূর্ণ আমার উপরে ছিল। তো ওই অবস্থায় তখন ওনারা আমাকে ধরে যে মিষ্টিগুলো আমি নাকি সরাইছি বা আমি খাইয়া ফেলছি। যে মালিক ছিল, মানে কাকা যে ছিল, ওই দোকানদার কাকা, হোটেলের মালিক, উনি আমাকে ধরার পর আমি বলি কি যে কাকা আমি মিষ্টি বানাইছিলাম, মিষ্টি উধাও হয়ে গেছে মনে হয়, জিনারা মনে খেয়ে ফেলছে। তো আমার মহাজন এটা দেখে আমাকে থাপ্পড় মারে, আর একটাই কথা, আমি নাকি মিষ্টি বানাইনি, এবং মিষ্টি বানাইলেও সেটা বাইরে বিক্রি করে দিছি, কারণ ময়দা তো ফুরাইছে, তাই না, চিনি ও শিরাও ফুরাইছে। তো আমি যে মিষ্টিগুলো বানাইছি এগুলো আমি কাকে বলতেছিলাম, কাকা জিনেরা মিষ্টি খেতে খুব পছন্দ করে, নিশ্চয়ই জিনেরা মিষ্টি নিয়ে গেছে। তো মূলত আমার সঙ্গে ওরকমই হয়তো কিছু একটা ঘটছিল, যে মিষ্টি তো উধাও হয়ে যাওয়ার কোনো কথাই না, মানে মিষ্টি কই যাবে, উধাও হয়ে কি হাওয়া হয়ে যাবে। তো ওইরকম অবস্থায় আমি গিয়ে তখন বলি যে কাকা সত্যি আপনি বিশ্বাস করেন মিষ্টিগুলো সত্যি জিনেরা নিয়ে গেছে। তো মুসলিমরা তো পুরোপুরি মিষ্টি পায় না, কারণ মাহফিলের মিষ্টি যে কোনো সময় ওদেরকে বিতরণ করতে হবে, সামনেই মিলাদের সময় চলে আসছে। তো ওইখানে ওরা 30 কেজি মিষ্টি নিয়ে কী করবে, 70 কেজির অর্ডার যেখানে, তো ওরা মুসলিমরা মারধর করে কাকাকে, ওই হোটেলওয়ালাকে, মালিকরা, মহাজনরা মারধর করে ওনার হোটেল ভেঙে দেয়, ভেঙে দিয়ে বলে যে তোর এখানে ব্যবসা করা যাবে না, তুই আমাদের সঙ্গে ফাজলামি করিস, তাই না। তো মূলত সম্পূর্ণ দোষটা ছিল জিনেদের, যারা কিনা আমার এই মিষ্টি নিয়ে ওরা খেয়ে ফেলছে। তারপর কাকা আমাকে দোকান থেকে বের করে দেয়, আমার তো এখানে রাখার কোনো সুযোগ নেই। তবে আমার খুব খারাপই লাগতেছিল যে আমার জন্য ওনার দোকানটা ভেঙে দিল আর কি। তো ওইখান থেকে বের হওয়ার পর আমার কাছে মোটামুটি ভালো একটা টাকা পয়সা ছিল। তো ওইখানে আরেকজন মুদি দোকানদার আমার খুব পরিচিত ছিল, ওনার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, উনি আমাকে বাজান বলে ডাকতেন। তো আমি ওনাকে বললাম যে আমি কাকা আমাকে কিছু টাকা দেন, আপনার দোকান থেকে আমি কিছু ময়দা নিব বা আটা নিব, এগুলো নিয়ে আমি মিষ্টি বানাবো। আমি যদি মিষ্টি খুব ভালো বানাইতে পারি, পাশাপাশি আপনার টাকা আমি সুদ সমেত সব ফেরত দিয়ে দিব। তো উনি যেহেতু আমাকে খুব বেশি ভালোবাসতেন, আমাকে আদর করতেন, পাশাপাশি আমার মিষ্টির বেশি প্রশংসা করতো, তো উনি আমাকে বললো যে না থাক বাজান, তোর এগুলোর করা লাগবে না, তোর যেহেতু বাপ মা নাই, বাপ মা ছেড়ে চলে আসছিস সেখানে কাজ করার জন্য, তুই এমনি নিয়ে তুই মিষ্টি বানায়, যে লাভ হবে তুই সেখান থেকে আমাকে টাকা দিয়ে দিস একটু একটু শোধ করে। তো আমার কাছে কিছু টাকা ছিল, ওই অবস্থায় উনি আমাকে পুঁজি দেয় এবং আমি খুব খুশি ছিলাম। আমি আমার আব্বার মতো ব্যবসা শুরু করলাম, যে আমি আমার আব্বার মতো ব্যবসা শুরু করব। আমার আব্বা নিজেও কিন্তু গ্রামে গঞ্জে এরকম মিষ্টি বিক্রি করতো, পাশাপাশি তিনি তখনও পর্যন্ত মিষ্টি বিক্রি করে। তো আমি তার কাছ থেকে পুঁজি নিয়ে মিষ্টি বানানো শুরু করলাম। মিষ্টি ওনার দেওয়া জায়গায়, ওনার দেওয়া পাতিল, সমস্ত কিছুতে আমি বানাইলাম আর কি। এবং ওনার মার্কেটে একটা ছোট ঘর ছিল, সেই ঘরে আমাকে থাকতে দেওয়ার পর আমি বললাম কিছু ঠিক আছে কাকা। তো আমি মিষ্টি বানাইয়া প্রথম দিন ফেরি যেটা থাকে আর কি, আগেরকার সময় যে বাঁশের চাটায় দুই পাশে ঝুড়ি বাঁধানো থাকতো, ওর ভিতরে করে মিষ্টি নিয়ে আমি বের হয়ে পড়লাম গ্রামে বিক্রি করার জন্য। তো আমার মিষ্টির স্বাদ কেমন সেটা আমি খুব ভালো মতো জানি। আমার মিষ্টির স্বাদ সবসময় ভালো এবং মানুষজন খেয়ে সেটাকে প্রশংসা করবেই। বিশেষ করে আমি রসগোল্লাটা খুব সুন্দর বানাতাম, রসমালাইটা খুব সুন্দর বানাতাম। তবে প্রথম দিন কিছু পরিসরে মিষ্টি বানায় গ্রামের দিকে রওনা হই, ফেরি করে বিক্রি করতে। তো মোটামুটি প্রথম দিন বেশ ভালোই বেচা কিনা হয়, প্রথম কয়েক দিন বেশ ভালোই চলেছে, 1-2 সপ্তাহ বেশ আরামায়েশের মধ্যে আমি আসলে মিষ্টিগুলো বিক্রি করছি, বা সময়গুলো আমার খুব ভালো কাটছে। তো প্রথম মনে হয় 1 মাস মতো আমি বেশ ভালো বিক্রি করছি। তো 1 মাসের মধ্যে আমার কাছে জমানো টাকা ছিল, আর পাশাপাশি ওই যে কাকার কাছ থেকে যে পুঁজি নিছি, তো ওনার কিছু টাকা আমি শোধ করে দিই। প্রথম না খেয়ে ওনার টাকা আমি শোধ করে দিই, কারণ ঋণ থাকতে আমার ভালো লাগে না। তো প্রথম মাসে আমি গ্রামে গঞ্জে বিক্রি করে যা টাকা ইনকাম করছি তা দিয়ে আমি খুব খুশি ছিলাম। তবে আমার গ্রামের কথা খুব মনে পড়তো সবসময়। আমি সবসময় আমার বাড়ির কথা বা আমার মায়ের কথা খুব মনে পড়তো। তো যশোরের যে অঞ্চলটায় ছিলাম সেই অঞ্চলের নামও আমি নিচ্ছি না, যে ওই সময়টাতে ওইখানটা অনেক পুরাতন যায়, এখন তো ওরকম কিছুই নেই, সম্পূর্ণটা পরিবর্তন হয়ে গেছে। তো এরকম করে আমার দিন খুব ভালো কাটতে থাকে। একদিন ঘরে বসে আমি আমার মার কথা মনে করতেছিলাম, বাবার কথা মনে করতেছিলাম, ভাবতেছিলাম যে টাকা পয়সা তো কিছু আছে, এখন কি একটু বাড়িতে গিয়ে ঘুরে আসবো কিনা। পরে ভাবলাম যে না, বাড়িতে গেলে আবার নিশ্চয় আব্বা মামাকে আটকা রাখবে, আর যেখান থেকে একবার চলে আসছি সেখানে আমি আর যাব না। তো
সাধারণত আমি যখন মিষ্টি বিক্রি করতাম তখন এক গ্রাম থেকে আরেক গ্রামে যাইতাম, একদিন যে গ্রামে যাইতাম বা একদিন যে উপজেলায় যাইতাম, পরের বার আবার সেই উপজেলায় যাইতাম না, ওই উপজেলায় আবার 2-3 মাস পরে ঘুরে যাইতাম। কারণ মানুষজন তো আর একই জিনিস প্রতিদিন কিনবে না, নতুন নতুন জায়গা যাওয়ার চেষ্টা করতাম। তো আমাদের তখন প্রায় 2 মাস হয়ে গেছে আমি মিষ্টির ব্যবসা শুরু করছি। আমি যেখানে থাকতাম ওইখান থেকে মনে হয় 7-8 গ্রাম পরে দক্ষিণের দিকে, পূর্ব দক্ষিণ, তো ওই দিকটা আমার তখনও যাওয়া হয় নাই। ওই দিকটা আবার নদী অঞ্চল ছিল, পাশাপাশি ঘরবাড়ি কম ছিল, জঙ্গল টাইপের এলাকা ছিল। তো আমাকে ওই দিন অনেকেই বলছে যে ওই দিকটা গেলে খুব একটা বিক্রি হবে না, ঘরবাড়ি খুব একটা নাই। তো ভাবলাম এই দিকটা তো আমি কখনো যাই নাই, আজকে যা মিষ্টি আছে প্রায় 1 মনের মতো মিষ্টি দুই পাশে নিয়ে আমি যেতে শুরু করলাম, যেতে যেতে যা বিক্রি হয়। তো ওই অঞ্চলটায় যখন আমি গেলাম, যাওয়ার পর অনেকটা পথ হাঁটছি। সাধারণত 1 মন মিষ্টি নিয়ে গেলে একদিনের মধ্যে বিক্রি হয়ে যায়, আমি ঘুরে ঘুরে বিক্রি করে ফেলি। আগেরকার মানুষজন মিষ্টির খুব শৌখিন ছিল, মিষ্টি খাইতে খুব পছন্দ করতো, এখনকার মতো এরকম না। তো এই অবস্থায় তখন আমি সেখানে ঘুরে ঘুরে মিষ্টি বিক্রি করি সারাদিন। তো আমি খুব ক্লান্ত হয়ে প্রায় ওদিনকে সন্ধ্যা লেগে গেছিলো আস্তে আস্তে। আর আসার পথে সাধারণত ভ্যানে বা ওই সময় ভ্যান সব জায়গায় এরকম ছিল না, আমি মাঝে মধ্যে পাইতাম বা ম্যাক্সিমাম দিন হেঁটেই চলে আসতাম। তো ওদিনকে একটু বেশি দেরি হয়ে গেছিলো, কারণ যে মিষ্টিগুলো বিক্রি হয় নাই, আমি একটু ভেতরে দিকে গেছিলাম, কারণ আমি আমার বাসি মিষ্টি বিক্রি করি না, একদিন একটা পরের দিন বিক্রি করি না, থাকলেও সেগুলো কম দামে হয়তো বাজারে বিক্রি করে দেয় বলেই বিক্রি করি। তো ওই অবস্থায় মিষ্টি তো রয়ে গেছে, প্রায় 15 কেজির মতো মিষ্টি রয়ে গেছে। তো আমি এখন কি করবো, এগুলো নাকি আমি বাড়িতে ফেরত যাব? তো আমি ফেরত আসতেছিলাম। তো আমি যে রাস্তা দিয়ে ওই গ্রামে গেছিলাম ওই রাস্তা দিয়ে না আইসা অন্য একটা পাশ দিয়ে আসতেছিলাম, যাতে এদিক দিয়ে আমি ফেরার পথে মিষ্টিগুলো বিক্রি করতে করতে আসতে পারি। তখন প্রায় সন্ধ্যা লেগে আসছে, মাগরিবের আজান হয়েছে। তো খুব পানি পিপাসা পাইছে। ডান সাইডে একটা বড় খাল ছিল, খালের পাশে হচ্ছে বড় বিরান জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে দিয়ে আসতেছিলাম আমি। তো আসার পথে খুব পানি পিপাসা পাইছে আমার, এমন পানি পিপাসা পাইছে যে আমি আসলে আর হাঁটতে পারতেছিলাম না। 15 কেজি মিষ্টি দুই পাশে রয়েছে, সারাদিন এই 1 মন মিষ্টি নেমে হাঁটছি। এই অবস্থা আমি এখন বাড়িতে যাইতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, একটু বিশ্রাম করতে হবে আমার। তো আমি তখন হাঁটতে লাগলাম যে গ্রামের পথে গিয়ে প্রথম যে বাড়িটা দেখবো সেই বাড়িটা একটু পানি বা একটু খাবার চাইলে হয়তো ওনারা দিবে। তো আমি সেখানে আসবো, ওই জঙ্গল দিয়ে আসতেছিলাম। কিছুটা পথ আসার পরে হঠাৎ করে আমি দেখলাম যে জঙ্গলের একদম মাঝ বরাবর, মানে এইখানে বাড়িঘর থাকার কোনো কথাই না, এটা ভিটা টাইপ একটা জায়গা, আশেপাশে লোকালয় খুব একটা নাই। আমি জাস্ট শর্টকাট নিতে গিয়ে দিক দিয়ে ঢুকে গেছি। তো ওই অবস্থায় আমি সেখানে দেখি যে একটা ঘরের মধ্যে আলো জ্বলতেছে এবং আমার খুব পানি পিপাসা পেয়েছে। তো আমি সেখানে গেলাম, যাওয়ার পর আমি বললাম কি যে ঘরে কি কেউ আছেন, আমার একটু পানি পিপাসা পাইছে, একটু পানি যদি কেউ খাওয়াইতেন ঘরের ভিতরে। তো জঙ্গলার পাশে ওই ছোট্ট ঘরটা, ভাঙাচোরা ঘর, ভেতরে কুপির মতো কিছু একটা জ্বলতেছে। তো ঘর থেকে একজন লোক বাইরে আসলো, আয়শা এক বৃদ্ধ মহিলা, মানে বয়স্ক একটু, মোটামুটি ওরকম গ্রামের গঞ্জে যেরকম জামা কাপড় পরে ওরকম জামা কাপড় পরে। তো ঘর থেকে বেরিয়ে এসে বললো, কে বাইরে? আমি বললাম, কাকি আমি একজন মিষ্টিওয়ালা, আমি মিষ্টি বিক্রি করি, ঘুরে ঘুরে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে মিষ্টি বিক্রি করি। তো ওই হয়েছে কি, আমার পানি পিপাসা লাগছে খুব, আপনি যদি আমাকে কিছু খাইতে দিতেন, খুব ক্ষুধা লাগছে আমার, আর একটু পানি যদি খাওয়াইতেন। তো উনি তখন বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি নিয়ে আসছি। তো উনি ভেতর থেকে পানি নিয়ে আসলো, আর হচ্ছে এক ধরনের ফল, কি ফল আমি জানি না, ফল নিয়ে আসলো, আনার পর আমাকে দিল, দিয়ে বললো যে তুমি এগুলো খাও, এগুলো তোমাকে দিলাম, তুমি খাও, এগুলো বেশ ভালো। তো আমি খেলাম, খাওয়ার পর একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম, হালকা একটু বসেছিলাম সেখানে ওনাদের ঘরের বারান্দার গোড়ায়। তো বসে থাকার পর আমি বললাম, কাকি আপনি এখানে থাকেন, জায়গাটা তো বেশ এলোমেলো জায়গা এবং গ্রাম থেকে অনেকটা দূরে, আপনি এখানে কেন থাকেন? তো উনি বললো কি যে থাকি কোনো একটা কারণে। তো তুমি মিষ্টি বিক্রি করো, তোমার কাছে কতটুকু মিষ্টি আছে? তো আমি বললাম যে আমার কাছে আছে 15-20 কেজির পরিমাণ হবে, ওইরকম আছে। তো মহিলাটা বললো, আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, সব মিষ্টিগুলো আমাকে দিয়ে যাও, আমি এগুলো কিনে নিতে চাই। তো আমি একটু অবাকই হলাম, বললাম যে কি বলছেন, সব মিষ্টি আপনি কিনবেন, এত মিষ্টিতে আপনি কি করবেন? তো সে আমাকে বললো যে এত মিষ্টি দিয়ে কি করবো সেটা তোমার কাছে বলতে হবে কিসের জন্য, তুমি বসো, আমি টাকা নিয়ে আসতেছি, তোমার কত দাম হয়েছে? তো আমি দামটা বললাম, দাম বলার পরে উনি সেখান থেকে মিষ্টিটা নিল, নেওয়ার পর আমাকে দাম মিটাইয়া দিল। তো আমি চলে আসতেছিলাম সেই সময়, তো উনি আমাকে পেছন থেকে ডেকে বললো, শোনো, তুমি যেখানে আসছিলে এটা কাউকে বলবা না, ঠিক আছে? গ্রামের কাউকে বলবা না, তুমি তো গ্রামের পথ ধরেই যাবা, যদি কেউ জিজ্ঞেস করে যে কোথেকে আসছো বা আমি মিষ্টি কিনছি এতগুলো, কাউকে বলবা না, ঠিক আছে? তো আমি বললাম, কেন কাকি, বলবো না কেন?
আর আমি বলবো কিসের জন্য, আমার তো বিক্রি করছে আপনার কাছে, আপনাকে তো এমনি দিয়ে যায় না, তাই না? তো তিনি তখন বললেন তারপরেও তুমি কাউকে বলবা না, গ্রামের পথ দিয়ে গেলেও কাউকে বলবা না যে এখানে দাঁড়াইছিলাম, এখানে থাকছো, ঠিক আছে? তা আমি তাকে কেন প্রশ্ন জিজ্ঞেস করলাম না, যেহেতু সে আমাকে বলছে না করতে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনার যা ভালো মনে হয় সেটাই হয়তো করবেন আপনি। তো আর যা চলে যাচ্ছিলাম তিনি আবার আমাকে ডাক দিয়ে বললো যে তুমি তো ফেরি করে মিষ্টি বিক্রি করো তাই না? তাই বললাম হ্যাঁ কাকি, ফেরি করে মিষ্টি বিক্রি করি। তো তিনি আমাকে বললো যে ঠিক আছে, তাহলে তুমি কালকে আমাকে 20 কেজির মতো মিষ্টি দিয়ে যাও, ঠিক আছে? 8 মণ মিষ্টি এদিকে যাওয়ার পথে আমাকে দিয়ে যাও। আমি বললাম এত মিষ্টি দিয়ে কি করবেন আপনি? সে বললো কি করি সেটা তো তোমার দেখার বিষয় না, তোমাকে যেটা বলছি তুমি সেটা করো। আমি বললাম আচ্ছা ঠিক আছে কাকি, আপনি যেটা বলবেন সেটাই, কালকে তাহলে আমি এদিকে আপনার জন্য নিয়ে আসবো মিষ্টি, এখন আমি যাই। তারপর এখান থেকে আমি চলে আমি বাসায় আসলাম। ওদিনকে একটু দেরি হয়ে গেছিলো আসতে আসতে। তো উনি আরেকটা কথা আমাকে যাওয়ার সময় বলছে যে তুমি মিষ্টিগুলো মাগরিবের পর নিয়ে আসবা, এর আগে নিয়ে আসবা না, এর আগে আমি নিতে পারবো না। তো আমি বললাম কেন? সে আমাকে বারবার বলতেছে যে তুমি খালি প্রশ্ন করো বেশি, কোনো প্রশ্ন করবে না, আমি যেটা বলবো সেটা শুনবা, তুমি তোমার বিক্রি করা দিয়ে তো কথা, তাই না? তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। ইন জেনারেলি আমার মোটামুটি 1 মণ মিষ্টি একদিনের মধ্যে বিক্রি হয়ে যায়, বা তার থেকে কমও হয়, অনেকদিন বেঁচে যায়, ওইগুলো আমার গ্রামে হাটে পরের দিন বিক্রি করি। তো এই অবস্থায় আমি ভাবলাম যে আরও কিছু বেশি মিষ্টি আমি নিয়ে যাব সাথে করে। সব দিন সমান নেওয়া হতো না, কোনোদিন কম নিতাম, কোনোদিন বেশি নিতাম। তো ভাবলাম যে উনি যেহেতু 20 কেজি নেবে, তাহলে এক কাজ করি আমি পরে বের হই। উনি এক জায়গায় যেহেতু আমাকে প্রতিদিন 20 কেজি দিতে হবে, আমি তাহলে একটু পরে বের হই। তো আমি মোটামুটি সকাল 10টা-11টার দিকে বের হতাম, যেহেতু ওই অবস্থায় বাসায় গিয়ে আমাকে বিশ্রাম করতে হবে, আর ওনাকে যেহেতু মাগরিবের পরে মিষ্টি দিতে হবে, সেহেতু একটু বিশ্রাম করাটা হয়তো ভালো হবে। তো এই অবস্থায় আমি ভাবলাম যে পরের দিন একটু দেরি করে যাব, সেরকম চিন্তা দেরি করে বের হলাম। বের হয়ে আমি গিয়ে মিষ্টি নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করলাম। তো মোটামুটি অতটা বিক্রি হইল না, যা নিয়েছিলাম তার থেকে 25 কেজির মতো হয়তো বাঁচছিল। বাকি যে মিষ্টিগুলো ছিল সেইগুলো নিয়ে আমি গিয়ে সন্ধ্যার পর সেই স্থানে পৌঁছানোর পর ওদিনকে গিয়ে আমি ওইখানে যাওয়ার পর আমি বাইরে থেকে ডাক দিই, বলি কাকি ঘরে আছেন? তো কাকি ঘর থেকে কোনো সারা শব্দ নেয় না। ঘরের ভিতরে হালকা একটা আলো জ্বলা বা ছোট্ট একটা আলোর ঢিপি আছে আর কি, বোঝা যাচ্ছে যে ঘরের ভিতরে কেউ একজন আছে। তো জংলা টাইপের এই দিকটাই সাধারণত কোনো মানুষজন আসে না বা কেউ আসে না, যার কারণে গিয়ে আমি এরকমভাবে এই দিকটা আসতে একটু ভয় পাচ্ছিলাম। তো কাকি ঘর থেকে বের হওয়ার পর আমাকে বলছে যে কি মিষ্টি কি নিয়ে আসছো? তাই বললাম হ্যাঁ কাকি নিয়ে আসছি। তো ওনার আচার আচরণ কথাবার্তা একটু অন্য ধাঁচের ছিল। সাধারণ মানুষ যেরকমভাবে কথা বলে ওনার কথাবার্তার মধ্যে একটু অন্যরকম ইয়া ছিল। আর সাধারণত মহিলারা 5 ফুট 1-2 ইঞ্চি বা 3 ইঞ্চির বেশি লম্বা হয় না, তখনকার গ্রামের মহিলারা ওরকম ছিল। তো ওনার উচ্চতা ছিল ঠিক আমার কাছাকাছি, আমি 5 ফুট 10 ইঞ্চির মতো ছিলাম। তো ওনার উচ্চতা প্রায় 5 ফুট 6 এরকম হবে, বেশ ভালো উচ্চতা সম্পন্ন মহিলা আর কি। আর ওনার চোখের যে মণি দুটো ছিল সেই দুটো ছিল ছোট ছোট মণি। সাধারণত মণি গোল এবং বড় হয়, কালো হয়, কিন্তু ওনার মণি ছোট ছোট কালো ছিল। তো ওই দুইটা অবস্থা দেখে আমি কিঞ্চিত ভয় পাইতাম প্রথম দিন যখন দেখেছিলাম। তো উনি তখন বললো যে মিষ্টি কি নিয়ে আসছো? আমি বললাম হ্যাঁ। নিয়ে আসার পর তার কাছে আমি দিলাম, বললাম কাকি কিছু মিষ্টি বেশি আছে, মানে এগুলো বিক্রি হয় নাই, আনছিলাম আপনার জন্য 20 কেজি নিয়ে আসছিলাম, আর কিছু মনে হয় 7 কেজির মতো এক্সট্রা আছে, বিক্রি হয় নাই। তো উনি বললো আচ্ছা ঠিক আছে, তুমি এগুলো দিয়ে যাও, আর গিয়ে যাওয়ার পথে সোজা একদম বাড়িতে চলে যাবা, কাউকে বলবা না যে তুমি এখানে এসেছিলা। তাই বললাম কেন কাকি? তুমি তখন বললো আরে এই ছেলে তো আচ্ছা খালি প্রশ্ন করে, মূলত এখানে আমাদেরকে একঘরা করে রাখছে আর কি, আমরা ওই গ্রামের মানুষের সঙ্গে মিশি না বা ওইখানে থাকিও না। তো যেহেতু ঘটনাটা 1985 থেকে 90 সালের মাঝখানে, তো ওই টাইমটাতে ওরকম ছিল আর কি, যে মানুষজনকে একঘরা করে রাখতো, যাদেরকে একঘরা করে রাখতো তাদেরকে কারোর সঙ্গে মিশতে দিত না। আর আমাকে বললো যে তুমি যদি বলো যে আমাদের কাছে মিষ্টি বিক্রি করছো, তাহলে তোমাকে এই গ্রামে আশেপাশে কোনো জায়গায় মিষ্টি বিক্রি করতে দিবে না, এই উপজেলাতেই তোমাকে মিষ্টি বিক্রি করতে দিবে না, সেটা তুমি তোমার নিজের ক্ষতি করবা। তাই বললাম না, আমি এমনিতেও বলতাম না, তবুও জিজ্ঞেস করলাম আপনাদেরকে একঘরা করে রাখছে, কেন রাখছে? তো উনি আবার বললো যে তুমি তো বেশি কথা বলো, যাও এখন চলে যাও। তারপর ওই দিনকে আমি এখান থেকে চলে আসলাম। তো আমার নিয়মিত ওইখানে মিষ্টি দিতে হবে, আমি বেশ খুশি ছিলাম যে একটা জায়গায় অন্তত পক্ষে 20 কেজির একটা যে মিষ্টির যে ইয়েটা, সেটার একটা ইয়ে আছে, ভালো জায়গা আছে যে আমি এক প্রকার ওইখানে বিক্রি করে ফেলতে পারি, তার ফিক্সড একটা বিক্রির সোর্স আর কি। তো আমার ইনকাম বেশ ভালোই হচ্ছিল।
ওইখান থেকে পরে আমি হচ্ছে যেহেতু প্রতিদিন এদিকে যেতে হবে, আমি আমার ওই কাকার যে ঘরে আমি থাকতাম ঘরটা আমি ছেড়ে দিই, ওই যে মুদির দোকানদার আর কি, ছেড়ে দেওয়ার পর আমাকে হচ্ছে কি একটা বড় গ্রামের দিকে একটা বড় বাসা নিতে হবে যেখানে কিনা আমি মিষ্টি বিক্রি করতে পারবো। ওই গ্রামের দিকে নিতে হবে যাতে করে ওইখান থেকে যেতে আমার ইজি হয়, 20 কেজি মিষ্টি যাতে আমি প্রতিদিন বিকেলবেলা ওনাকে ওইখানে দিয়ে আসতে পারি। তো এই কারণে আমি আমাদের ওই বাজার ছেড়ে বাজার থেকে খানিকটা দূরে একটা জায়গায় একটা বাসা নিলাম গ্রামের মধ্যে, এবং ওইখানে আমি সমস্ত কিছু তৈরি করতাম। আমার বড় জায়গা ছিল, সব কিছু ইজি হতো, আমার বড় ড্যাক ছিল, বিজনেস বেশ ভালোই চলছিল। এত মিষ্টি বিক্রি করা মানে আমার একার জন্য অনেক বেশি টাকা। আমি গ্রামে যাওয়ার জন্য কয়েক দফা চিন্তা করেছি যে আমাদের রংপুরে আমি আবার যাব সেখানে, কিন্তু সেখানে যাওয়ার মতো এরকম পরিবেশ কখনো হয় নাই বলে আমি যাওয়ার কথা চিন্তা করি নাই। আমার এখন এদিকটা হচ্ছে গিয়ে সামলাইতে হবে বা আমার বেশি টাকা ইনকাম করতে হবে, সেরকম একটা চিন্তা ভাবনা আমার মনের মধ্যে ছিল। ওই অবস্থায় তখন তৃতীয় দিন আমি এদিকটাই বিক্রি করে এসে ওই মিষ্টি আমি আলাদা করে রাখছিলাম, যে ওইগুলো আমি বিকেলবেলা ওই কাকির কাছে নিয়ে দিয়ে আসবো আর কি। উনি যেহেতু বলছে, উনি আমাকে প্রতিদিনকার টাকা প্রতিদিনকাই দিয়ে দিত, সাথে সাথে দিয়ে দিত, এই জন্য আমার আরও বেশ সুবিধা হতো। তো আমি ওই মিষ্টির ওই ঝোলাটা নিয়ে ওই জায়গায় চলে গেলাম কাকির বাসায়। তো ওই দিনকে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না যে আসলে এরকম কোনো কিছু আমার সঙ্গে ঘটবে বা আমি এরকম কোনো কিছু দেখতে পাবো। তো আমি এখানে গেলাম, যাওয়ার পর তখন মাগরিবের পর সন্ধ্যা হয়ে গেছে, পুরোপুরি অন্ধকার চারিদিকে। আমার হাতে একটা ছোট বাতির মতো একটা ইয়ে ছিল, তো ওইটা দিয়ে আমি সেখানে এসে দাঁড়াইছি। দাঁড়ার পর কাকি কাকি ঘরে আছেন? তো ওই কথা বলার পর ঘর থেকে কোনো সারা শব্দ আসতেছিল না। ঘরের দরজাটা যখন খোলার পর চৌকাঠ মারিয়ে আমার সামনে একটা সুন্দরী মেয়ে এসে দাঁড়ালো। তো ওই যে প্রথমবার আমি তাকে দেখলাম, দেখার পর আমার চোখের জায়গায় ছিল না, চোখ একদম কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। কারণ তখন আমি একে তো যুবক, তারপর আবার একটা সুন্দরী মেয়ে, এত সুন্দর একটা মেয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছে। তার পরনে একদম খুব সুন্দর জামা পরা, পরিষ্কার জামা পরা, দেখতে মাশাআল্লাহ এত সুন্দর যে তার দিকে তাকালে যে কেউ তার দিকে তাকিয়ে থাকবে। তারপর তার চুলগুলো এত সুন্দর কালো, একদম ঘন, কোমর পর্যন্ত নেমে গিয়েছে, খুব সুন্দর করে সেজেছে, এবং তার কি সুন্দর এক প্রকার চকমকে চোখ আর কি, মানে বিড়ালের চোখ যেরকম হয় না, বিড়ালের সুন্দর চোখ কখনো দেখেছেন কিনা জানি না, ওরকম টাইপের চোখ। এবং তার শরীর দুধে আলতা ফর্সা, মানে আর মনে হচ্ছিল তার শরীর দিয়ে চকচক করে আলো বের হচ্ছে, এরকম একটা অবস্থা। তো আমি তখন বললাম, কাকি কোথায়? সে তখন বলল যে সে তো বাসায় নাই, বাইরে গেছে। আপনি কি চাচ্ছেন? কিসের জন্য এসেছেন এখানে? আপনি কে? তার কণ্ঠস্বর এত জাদুকরী ছিল যে মনে হচ্ছিল তার সঙ্গে আমি কথাই বলি, মানে তাকে প্রথম দেখাই তাকে আমার ভালো লেগে যায়। এটা কেন আমি জানি না। তো ওর নাম ছিল হচ্ছে রাশেদার সঙ্গে প্রথম দিন আমার যখন দেখা হওয়ার পরেই মানে আমার একদম মাথা খারাপ হয়ে যাওয়ার মতোই অবস্থা। তারপর আমি তাকে বলি যে তোমার নাম কি? সে বলে আমার নাম রাশেদা। আমি বললাম এখানে যে থাকে উনি কি তোমার মা হয়? বললো হ্যাঁ, আমরা এখানে থাকি। তা আমি তার সঙ্গে মানে ভয়ে কথা বলতে পারছিলাম না, লজ্জায় কথা বলতে পারতেছিলাম না। তো আমি যখন বলি যে তোমার মা কোথায় গেছে, ওই কথা বলতে বলতেই ঘরের পেছন থেকে সেই মহিলাটা ডেকে উঠলো। ডেকে উঠে বললো, রাশেদা তুই এখানে কি করছিস? আর তোকে ঘর থেকে বাইরে বের হতে কে বলছে? তাদের ঘরের ভিতরে যা। তারপর ও ঘরে চলে গেল। কাকি আমাকে দেখে বললো যে কি মিষ্টি নিয়ে আসছো? আমি বললাম হ্যাঁ মিষ্টি নিয়ে আসছি, এই যে। তারপর তাকে দিলাম, দেওয়ার পর তিনি আমাকে টাকাটা পরিশোধ করলো। তো আমার কেন যেন রাশিদার প্রতি একটা অন্যরকম টান অনুভব হতে লাগলো। কাকি আমার সঙ্গে কথা বলতেছিল, কিন্তু আমি তাকাইছিলাম ঘরের ভিতরের দিকে, যদি ওকে একটু দেখা যায়। তো ওই অবস্থায় কাকির পাশ দিয়ে রাশিদাকে একটু দেখা যাচ্ছিল, রাশিদা তখন আমার দিকে তাকায় আছে। তো আমি ওকে এক ঝলক দেখলাম, দেখার পর ওইখান থেকে হচ্ছে কাকিকে বলে আমি বললাম কিছু ঠিক আছে কাকি, তাহলে আজকে আসি আমি। তো কাকি আমাকে প্রত্যেকদিন একটা বিষয় সাবধান করে দিত যে যাওয়ার সময় গ্রামের কারো কিছু বলবা না যে আমাকে মিষ্টি বিক্রি করছো। তো এটা কেন বলতো আমি জানি না। আর ওনারা এরকম ঘন একটা বিরান জায়গায়, যেখানে কোনো জনমানব নাই, যেখানে কোনো আধুনিকতা নাই, মানে আধুনিকতা বলতে মানুষজন একটা গ্রামে থাকতে গেলে কিন্তু প্রতিবেশী লাগে, কোনো নাই, আশেপাশে কোনো বাড়িঘর দৌড় নাই, পুরো জঙ্গলের মধ্যে তারা একা একা থাকে। তো এটা যখন দেখলাম তখন আমার মনের মধ্যে কেমন কেমন যেন লাগতো, ওরা একা একা কেন থাকে। আমি দিনকে মিষ্টি বিক্রি করে বাড়ির দিকে ফিরতেছিলাম, তা আমার মাথায় সবসময় একটা জিনিস ঘুরপাক খাইতো, এনারা জঙ্গলের ভিতরে কেন থাকে। কিন্তু ওই দিন থেকে ওই ঘুরপাক খাওয়াটা বন্ধ হয়ে রাশিদার যে চিত্রকল্প বা তার যে চেহারা, সেটা আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। তো ওই দিনকে আমি বাসায় আসলাম। বাসায় আসার পর আমার আসলে
ভালো লাগতেছিল না, রাশিদার কথা খুব মনে পড়তেছিল, বা ওর যে চেহারা। আমি খোদার কসম আমি অনেক জায়গায় ঘুরছি, বহুত গ্রামে ঘুরছি আমি আশেপাশে। এই যশোরের আশেপাশে এমন কোনো গ্রাম নাই যে আমি ঘুরি নাই, এমন কোনো উপজেলায় নাই যে আমি মিষ্টি নিয়ে যাই নাই। তো আমি এরকম সুন্দর কোনো মেয়ে আজ পর্যন্ত দেখি নাই। বহুত বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি বিক্রি করছি, কিন্তু জঙ্গলের মধ্যে এরকম সুন্দর একটা মেয়ে যে কিনা আমার দিকে মুচকি করে হাসি দিয়ে তাকাইলো, ওইটাই যেন আমার একদম পরাণকে উড়াই নিয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো আমি সেই সময় জানতাম না যে এরা কারা, বা এরা এখানে থাকে কিসের জন্য, বা রাশিদা কে, সে আদতে কোনো মানুষ কিনা, এই বিষয় সম্পর্কে তখন আমার কোনো জ্ঞান ছিল না। ইভেন বিয়ের আগ পর্যন্ত, পরবর্তীতে যা যা ঘটনা ঘটে, এই সমস্ত ঘটনা ঘটা পর্যন্ত আমি জানতাম না যে তারা আসলে কোনো মানুষ ছিল না। সত্যি কথা জানার কোনো সুযোগও ছিল না। আমি অনেকবার সন্দেহ করেছি যে কি এরকমটা হয় কিসের জন্য, বা ওরা অনেক অনেক অলৌকিক কাণ্ড ঘটায়, ওই কাণ্ডগুলো কেন ঘটায়, কিসের জন্য ঘটে, এটা সম্পর্কেও আমার আসলে কোনো ধারণা ছিল না আর কি। ওই অবস্থায় তখন আমি বাসায় আসি। ওদিনকে আসার পর আমার রাশিদার কথা খুব মনে হতে থাকে। কালকে কখন যাব সেখানে, কখন যাব। মিষ্টি যখন বানাচ্ছিলাম তখন আমার মনে হতে থাকে যে কালকে আমি কখন যাব সেখানে, কখন গিয়ে আমি ওর সঙ্গে দেখা করব বা ওকে দেখবো আমি। তো পরের দিন সকাল হলো, আমি মিষ্টির সমস্ত কাজবাজ সমস্ত কমপ্লিট করলাম, পাশাপাশি কিছু ব্যাপার ছিল এগুলো কমপ্লিট করে পরের দিন সকালবেলা আমি 10টা-11টার দিকে আমি বের হই। আমি একদম সকাল 5টা-6টার দিকে উঠে মিষ্টি বানানো শুরু করি, তারপর ওইগুলো বানায় টানায় মোটামুটি 10টা-11টার দিকে রওনা দিই আর কি। তারপর আমি বাসায় ওদের জন্য মিষ্টি নিয়ে গেলাম ওদের বাসাতে। যাওয়ার পর কাকি আমাকে দেখে বলতেছে, কি কি খুঁজতেছিস? তাই বললাম, কাকি কিছু না, ওদিনকে কালকে একটা মেয়েকে দেখলাম না, রাশিদা, ও কোথায়? তখন কাকি বললো কি যে, ওকে দিয়ে তোর কাজ কি, তুই ওকে দিয়ে কি করবি? আমি বললাম, না, কালকে ওর সঙ্গে দেখা হয়েছিল, ও অন্য রকমের মিষ্টি আনতে বলছিল, ওগুলো নিয়ে আসছি আমি। তো তখন সে বললো কি যে, ও কোনো রকমের মিষ্টি আনতে বলে নাই, আর তোকে কি ওর সঙ্গে কথা বলতে বলছি? আর রাশিদা কি বাকি ওইটা তোকে তোর দেখার দরকার নাই। এখানে তুই এসে এরকম ভাবে ওর নাম নিবি না, বা আমি যেটা বলবো মিষ্টি দিতে আসিস মিষ্টি দিবি, আর কোনো কিছু বলবি না, ঠিক আছে? তাই বললাম, আচ্ছা ঠিক আছে কাকে, আমি আর কিছু বলবো না। তো ওদিনকে ওইখান থেকে বের হওয়ার পর আমার কেন যেন মন খারাপ হয়ে গেল, আজকে ওর সঙ্গে দেখা হইলো না। এরকম করে 7-8 দিন সময় কাটলো। তো আমি ওনাদেরকে 7-8 দিন পরে জিজ্ঞেস করলাম যে, কাকে আপনারা এত মিষ্টি নিয়ে কি করেন? আপনারা প্রত্যেকদিন কি এত মিষ্টি খান? কি করেন এত মিষ্টি নিয়ে? তো উনি তখন বললো যে, তোর কাম মিষ্টি বিক্রি করা, তুই এত কথা জিজ্ঞেস করিস কিসের জন্য? আর এখানে এসে তুই রাশিদার নাম জিজ্ঞেস করবি না, রাশিদা তোর কাম কি? তাই বললাম, কাকি না, এমনিতেই জিজ্ঞেস করছে আর কি। তো ওকে তো দেখে আমার খুব ভালো লাগছে, পছন্দ হয়েছে। আমি মূলত এখানে ওর জন্যই আসতে শুরু করলাম ওই দিনকার পর থেকে। তো কাকি আমাকে বললো যে, শোন, আপাতত তার মিষ্টি দিতে হবে না, তোর এখানে আর আশা লাগবে না। আমি বললাম, কিন্তু কেন কাকি? তো ও বললো কি যে, না, এখানে তোর আশা লাগবে না, গ্রামের মানুষজন তোকে সন্দেহ করবে, তুই এদিকে আসিস, অনেকেই তোকে দেখে, কেন আসিস সেই সম্পর্কে জিজ্ঞেস করলে তুই তো বলে দিবি যে অমুক জায়গায় মিষ্টি বিক্রি করতে চাই আমি। তাই বললাম, না কাকি, আমি আসলে বলবো না কাউকে, আপনি এটা নিয়ে বন্ধ করেন না, তাহলে হয়তো আমার বেচা বিক্রি কিছুটা কমে যাবে। তো সে বলল, আচ্ছা ঠিক আছে, তুই দিয়ে যাস, কিন্তু আগের মতো এত না, তুই 10 কেজি করে দিয়ে যাস, ঠিক আছে? তাই আমি বললাম, আচ্ছা ঠিক আছে কাকি, 10 কেজি করে দিয়ে যাব। তো ওদিনকে আমি আসার পথে আমি সবেমাত্র কাকিদের ওই বাসা থেকে বের হয়েছি। বের হওয়ার পরে হঠাৎ করেই দেখলাম রাশিদা হচ্ছে ওই খাল পাড়ে যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে হেঁটে আসতেছে। ওর পরনে আজকে খুব সুন্দর গোলাপি রঙের একটা জামা পরা, শরীরের মধ্যে চকচক করে আলো জ্বলতেছে। আমি তো প্রত্যেকদিন সন্ধ্যার পরে ওইখানে মূলত মিষ্টি নিয়ে যেতাম, মিষ্টি নিয়ে তারপরে সন্ধ্যার পরে দিয়ে আসতাম। আমাকে বারবার করে বলে দিচ্ছে যে সন্ধ্যা ছাড়া এখানে আসলে আমাদেরকে পাবি না, বা আমরা মিষ্টিগুলো নিতেও পারবো না, সন্ধ্যার পরে আসতে। তো আমি সবসময় সন্ধ্যার পরেই যেতাম মিষ্টিগুলো দিতে। তো এই অবস্থায় আমার রাশিদার সঙ্গে ওইখানে দেখা হলো। দেখা হওয়ার পর বললাম, কেমন আছো তুমি? তো বললো কি যে, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? তারপর আমি আমার নাম বললাম। নাম বলার পর সে বললো কি যে, ঠিক আছে, তুমি তাহলে যাও, এখন আম্মা দেখে ফেলবে। আমি বললাম কি যে, তোমার সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে, তোমার সঙ্গে আমি কথা বলতে চাই। তো বললো কি যে, আমাদের এদিকে কেউ আসে না, এদিকে অলৌকিক সব ঘটনা ঘটে, সেই জন্য কেউ আসে না, আমরা এক ঘরা, আমাদের সঙ্গে মিশলে তোমাকেও এক ঘরা করে দিবে গ্রামের মানুষ। তাই বললাম কি যে, এক ঘরা করবে না, আপনি তো চিন্তা করেন না, ঠিক আছে? ওই দিনকে রাশিদের সঙ্গে কথা বলে আসার পথে গ্রামের কিছু লোক আমাকে ডেকে বলে যে, ও মিয়া, তোমাকে যে প্রত্যেকদিন দেখি যে ওই জঙ্গলের রাস্তা ধরে আসো, ওদিকে কই যাও তুমি? তা আমি বললাম যে, আসলে ওই দিকটার গ্রামগুলোতে মিষ্টি বিক্রি করার জন্য আমি যাই, এই জন্য ওদিক থেকে আসি। তো সমস্যা কি? তো তোমরা তখন বললেন যে ওদিকটা এলাকাটা খুব একটা ভালো না,
ওদিকটা সন্ধ্যার পরে তুমি যাইও না, ঠিক আছে? তুমি গ্রামে ফেরি করে মিষ্টি বিক্রি করো, তোমার মিষ্টি আমরা খাই, ভালো, কিন্তু তুমি ওদিকটা যাইও না, ওদিকটা ভালো না। ওদিকে কোনো মানুষজন থাকে না, জঙ্গল, জিনেদের আচর আছে, নানান ধরনের ভৌতিক ঘটনাও আছে। ওদিকে গিয়ে তোমার প্রাণটা হারায় না, ওদিকে বেশ খারাপ খারাপ কিছু জিন আছে, আত্মা আছে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে কাকা, তো আমি যে ওদিকে মিষ্টি বিক্রি করতে যাই বা কার কাছে মিষ্টি বিক্রি করতে যাই এটা তো তার কাছে বলা যাচ্ছে না, কারণ বললে তারা আমাকেও এক ঘরে করে দিবে। ওই সময় নিয়মটা ছিল যে এক ঘরে যারা থাকতো তাদের সঙ্গে মেলামেশা করা যাবে না, তাহলে যে মিশতো তাদেরকেও এক ঘরে করে দিত। তো আমাকে যদি গ্রাম থেকে বের করে দেয় তাহলে তো আমি আর এইখান থেকে মূলত হচ্ছে গিয়ে অন্য জায়গায় চলে যেতে হবে, তখন আমি এনাদেরকে মিষ্টিটা দিতে পারবো না। তো এরকম করে আরও বেশ কিছুদিন সময় মাঝখানে কাটে, রাশিদার সাথে আমার কয়েকদিন মাঝখানে দেখা হয়। তো একদিন আমি তাকে বলি, লুকিয়ে লুকিয়ে দেখা হয় তার সঙ্গে, তো ও নিজে থেকে হয়তো ইচ্ছা করে আমাকে সঙ্গে দেখা করতে আসতো। তো আমি তখন রাশিদাকে বলি, দেখো তুমি তো এখানে থাকো, তোমার কোনো বন্ধু বান্ধব নাই, এক ঘরে থাকতে কি ভালো লাগে নাকি, তোমার মন খারাপ লাগে না? তো রাশিদাও হয়তো মনে মনে আমাকে পছন্দ করতো, বা ওরকম না হলে আমার কাছে তো আসতো না দেখা করতে, ওর মাকে ফাঁকি দিয়ে। তো বললো যে হ্যাঁ আমার কাছেও খুব খারাপ লাগে, তো তোমার মা তো তোমার সঙ্গে দেখা করতে দেয় না, গেলে তোমার মা উল্টাপাল্টা কথা বলে, আমার কাছ থেকে মিষ্টি না বন্ধ করে দিবে, হ্যান ত্যান এরকম কথাবার্তা বলে, আমাকে এখানে আসতে দিবে না, কেন জিজ্ঞেস করি এই কথা? তো তুমি এক কাজ করো, তুমি আমার সঙ্গে অন্য জায়গায় দেখা করতে পারবা, আমরা প্রতিদিন এসে গল্প করলাম, ভালো লাগবে তোমারও, আমারও ভালো লাগবে। তো মূলত তো আমার ওকে পটাইতে হবে, ওকে আমি ভালোবেসে ফেলেছি ততদিন, ওর পছন্দ হয় আমার ওকে। তো তখন আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, আমাদের এই বাসার সামনে খালপাড়ের কিনারে একটা বট গাছ আছে, পুরাতন বট গাছ, তুমি ওইখানে আসবা, ওইখানে এসে আমার সঙ্গে অমুক সময় আসবা, এবং একটা টাইম ধরে দিয়েছে যে মাগরিবের পরে ওইখানে দেখা করতে আসবা। তো ভালোই হলো, আমি মাগরিবের পরে হচ্ছে গিয়ে ওকে মিষ্টি দিতে গিয়ে তারপর যাত্রাপথে আমি ওর সঙ্গে গল্প করে যেতাম। তো ওই সময়টাতে কাকি আমাকে বললো যে থাক, তোর আর মিষ্টি দেওয়া লাগবে না, এখানে আর আসা লাগবে না। তাই বললাম কাকি কেন? তো উনি তখন বললো যে সমস্যা আছে, তোকে যেটা বলছি সেটা তুই শোন, সমস্যা আছে, তোর এখানে আর আসা লাগবে না। তো বললাম আচ্ছা ঠিক আছে কাকি, তা আমার জন্য ওটা ভালো হইলো। তো রাশিদাকে বলছি যে ওইখানে দেখা করব। প্রথম দিন যখন ওর সঙ্গে আমি দেখা করতে গেলাম জঙ্গলের ওই জায়গাটায় বটগাছের গোড়ায়, তো তখন খুব সুন্দর করে সাজে আসছিল, খুব সুন্দর একটা লাল জামা পরে আসছিল। ওকে দেখতে সবসময় মাশাআল্লাহ খুব মিষ্টি লাগে এবং খুব সুন্দর, মানে আশপাশে 10 তল্লাটে ওরকম সুন্দরী মেয়ে কোথাও খুঁজে পাওয়া যাবে না, এত সুন্দর ছিল ও। ওর গায়ে হাত দিলে, যেখানে হাত দিতাম সেই জায়গাটা পর্যন্ত লাল হয়ে যেত, এরকম অবস্থা, শরীরের শিরা উপশিরা দেখা যেত এরকম অবস্থা। তো আমি তখন তাকে বললাম যে তোমার আসলে মন খারাপ থাকলে তুমি আমাকে ডাকতে পারো, বা এখানে থাকলে খুব ভালো লাগবে আমাদের। তো বললো কি যে শোনো, তুমি যখন আমার সঙ্গে প্রতিদিন দেখা করতে আসবা তখন আমার জন্য 3 কেজি করে মিষ্টি নিয়ে আসবা, ঠিক আছে? তা আমি বললাম কেন? ও বললো আমি খাবো তাই নিয়ে আসবা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমার জন্য 3 কেজি করে মিষ্টি নিয়ে আসবো। তো রাশিদার সঙ্গে বসে গল্প করতে আমার খুব ভালো লাগতো। ও যেমন রূপবতী ছিল, আমি বারবার রূপের প্রশংসা এই জন্য করছি কারণ ও আসলে খুব সুন্দর ছিল, অসম্ভব রকমের সুন্দরী ছিল। তো ওর জন্য প্রত্যেক দিন আমি এখানে যখন দেখা করতে যেতাম, যাওয়ার পথে আমি 3 কেজি মিষ্টি নিয়ে যেতাম। আমি আশ্চর্য হয়ে গেলাম প্রথম দিন যখন ওকে মিষ্টির হাঁড়িটা আমি দিলাম, দেওয়ার পর ও জায়গায় বসে, মানে এক জায়গায় বসে 3 কেজি মিষ্টি খেয়ে ফেললো। মানে এটা, আমি মিষ্টির কারিগর, আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি, আমার পক্ষে এত মিষ্টি খাওয়া কোনোদিন সম্ভব না একসঙ্গে। তো একটা না এক নিঃশ্বাসে 3 কেজি মিষ্টি এমনভাবে খাচ্ছিল যে স্বাভাবিক কেউ ওরকমভাবে খায় না। একটার মুখে আরেকটা ঢোকাচ্ছিল, একটার সঙ্গে আরেকটা ঢোকাচ্ছিল মুখের ভিতরে, এবং শেষে যে রসটুকু বেসেছিল সেই রসটুকু চুমুক দিয়ে শুরু করে খেয়ে ফেললো। খাওয়ার পরে আসলে ওকে খুব বিভৎস লাগতেছিল তখন দেখতে। তো ও আমার দিকে তাকায় মুচকি হেসে দিল, বললো কি দেখতেছো? বললাম তোমার খাওয়া দেখতেছিলাম, এত তৃপ্তি করে যে কেউ খেতে পারে। তো বললো মিষ্টি আমার খুব পছন্দ, তুমি আমার জন্য প্রত্যেকদিন নিয়ে আসবা, ঠিক আছে? এই রসগোল্লাগুলো নিয়ে আসবা, এগুলো আমার কাছে খুব ভালো লাগে খেতে। তো আমি তখন ওর জন্য প্রত্যেকদিন 3 কেজি করে মিষ্টি নিয়ে যেতে লাগলাম। ও সেগুলো খুব আয়েশ করে খেত। আমরা প্রায় গভীর রাত পর্যন্ত সেখানে গল্প করতাম, এবং ও আমার সঙ্গে এখানে গল্প করতে 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 একটা পর্যায়ে মাসখানেকের মতো সময় কেটে যায়। তো আমি তো ওকে ভালোবেসে ফেলেছি আগে থেকেই, ওর মনের মধ্যে কী ছিল আমি জানি না। তো আমার মধ্যে যে ভালোবাসার অনুভূতি ছিল সেটা আমি ওকে জানায় দিই যে দেখো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, এবং সত্যি খুব ভালোবেসে ফেলেছি। ও তখন আমাকে বললো যে দেখো আমি স্বাভাবিক কেউ না, বা আমাকে তুমি যে ভালোবাসবে এটার খেসারত কিন্তু অনেক বেশি হবে। আমিও তোমাকে পছন্দ করি, তোমাকে ভালোবাসি, কিন্তু সত্যি কথা বলতে তোমার আর আমার মিলবে না, বা আমাদের জগতও মিলবে না। তো এরকম একটা কথা আমাকে বললো। তাই বললাম কেন মিলবে না? তুমি কি চাও? আমাকে বিয়ে করতে চাও না? আমাকে তুমি ভালোবাসো না? ও
তখন বললো ভালোবাসি, কিন্তু আমার পরিবার যদি বিষয়টা জানতে পারে তাহলে খুব খারাপ হবে, এবং আমার পরিবারের লোকজন যদি জানতে পারে যে তোমার সঙ্গে আমি প্রেম করছি, তোমার ক্ষতি করার চেষ্টা করবে, তোমাকে এমন ক্ষতি করবে যে তুমি কোনোদিন সোজা হয়ে আর দাঁড়াইতে পারবা না। এরকম একটা কথা আমাকে বললো। তো আমি তখন রাশেদার হাত ধরে বললাম, রাশেদা, তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা বলো, আমাকে তুমি মন থেকে ভালোবাসো না? ও বললো হ্যাঁ। তো আমি বললাম, আমার জন্য আর কোনো কিছুর দরকার নেই, তুমি আমাকে ভালোবাসো, এটাই সব থেকে বেশি জরুরি বিষয়। তো ওই দিনকে আমি ওর জন্য যে মিষ্টি নিয়ে এসেছিলাম, তো আমি বললাম যে প্রতিদিন তোমার জন্য 3 কেজি মিষ্টি কেন আনতে হবে, তুমি এত মিষ্টি কেন খাও? তো তখন ওদিনকে রাগ করলো। ওদিনকে ওকে ভালোবাসার কথা বললাম এবং 3 কেজি মিষ্টি নিয়ে আসছি, ও 3 কেজি মিষ্টি সব খেয়ে ফেলছে, আমাকে একটা স্বাদে নাই। তো ভালোবাসার অধিকার থেকে তাকে আমি বললাম, তো ও খুব রাগ করছে, রাগ করে বললো কি যে তোমাকে আর মিষ্টি আনতে হবে না, আর আমার সঙ্গে দেখা করতে হবে না, তুমি এখান থেকে চলে যাও। তো আমি সেদিনকে ওকে অনেক নলপাত করার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, কিন্তু ওই বিষয়টা বোঝে না, না বুঝে ওই সময় ওইখান থেকে চলে যায়। তো আমি কিন্তু বলতেছি প্রায় 88 বা 89 সালের ঘটনা, ওই সময়টাতেই হবে, বা 90 বা 89 এই টাইমের ঘটনা। তো এই সময়টাতে আমি তখন তাকে ওরকম বলার পর সে ওখান থেকে রাগ করে চলে যায়। 3 দিন তার সঙ্গে আমার দেখা হয় না, আমি খুব কষ্ট পাই ওই 3 দিন। তো 3 দিন পরে আমি তখন ওকে গিয়ে বলি, তোমাকে আসলে সেদিনকে ভুল কথা বলে ফেলছি, তুমি যা বলবো আমি সেটাই শুনবো, আমাকে তুমি এরকমভাবে কষ্ট দিবা না, ঠিক আছে? তো তখন সেদিনকে আমাকে জড়ায় ধরলো, জড়ায় ধরে আমাকে সত্যি খুব আদর করতে লাগলো, বললো কি যে ঠিক আছে, আমি সেদিনকে আসলে খুব ভুল করে ফেলছি, আমি তোমাকে খুব ভালোবাসি। তো আমার দিন খুব ভালো কাটতেছিল, এতদিন তোর সঙ্গে বসে বসে গল্প করতাম, এতটা কাছাকাছি যাওয়ার সুযোগ হয়নি। তো ওই দিন থেকে ওর কাছাকাছি গিয়ে ওর কোলের উপর শুয়ে গল্প করতাম, ও আমাকে খুব সুন্দর করে আমার মাথায় হাত বুলিয়ে দিত, তখন আমার খুব বড় বড় চুল ছিল, আমাকে খুব বেশি আদর যত্ন করতো, আমার জন্য বলতো কিছু সব কিছুই করবে, আর আমি জন্য 3 কেজি মিষ্টি প্রত্যেক দিন নিয়ে যেতাম। তো খুব খেত, খুব আনন্দের সহিত আমার সঙ্গে মিশতো, আমার সঙ্গে গল্প করতো। তো একটা পর্যায়ে একদিন রাতে আমি ওর সঙ্গে শুয়ে আছি, ও আমার বুকের উপরে শুয়ে আছে, ওর অভ্যাস ছিল এটা যে প্রতিদিন আমার বুকের উপর শুয়ে থেকে সারা রাত ঘুমিয়ে থাকা। তো তখন আমার মিষ্টির ব্যবসা একটা চাঙ্গে ওঠার মতো, কারণ মিষ্টি আমি বানাই হচ্ছে কি 3টা-4টার পরে ঘুম থেকে উঠে। তো আমার বাসায় যেতে যেতে দেরি হয়ে যেত, প্রায় ওরকম টাইমে বাঁচতো আর কি। ওই রাত্রে আমি হেঁটে বাড়িতে চলে যেতাম ওর সঙ্গে দেখা করার পরে। তা আমাদের খুব ভালো চলতেছিল, খুব খুব আনন্দ সহিত আমরা কাটাচ্ছিলাম সময়। তো একটা পর্যায়ে গ্রামবাসীরা তো সন্দেহ করছিলই, পাশাপাশি হচ্ছে কি ওর যে মা ছিল সেই মা হচ্ছে কি একদিন দেখে ফেলে আমাদেরকে, মানে আমি এবং রাশেদা একসঙ্গে শুয়ে আছি ঘাসের উপরে, ওই খালের পাড়ে, ওইখানে গাছের নিচে খুব সুন্দরভাবে শুয়ে আছি, ওর মা আমাদেরকে দেখে ফেলে। তো দেখে ফেলার পর ওর মা ওকে জানায় যে এরকমটা করা উচিত না, বা ও আমাকে কিছু বলে না। পাশাপাশি আমার সঙ্গে কিছু অলৌকিক ঘটনা ঘটে মিষ্টির ওইখানে। তো ওই ঘটনাগুলো এমন ছিল যে আমি রাত্রেবেলা ঘরের ভিতর ঘুমাইলে আমি দেখতাম কি যে ঘরের বারান্দায় এসে আমি শুয়ে আছি। তো এটা আমি ভাবতাম আমি নিজে থেকেই করেছি। কিছু কিছু অলৌকিক ব্যাপার মানুষের সঙ্গে ঘটে, যা কিনা আসলে অদ্ভুত। তো মূলত হচ্ছে কি আমি রাশেদাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, এটা আমি খুব ভালোভাবে বুঝে গিয়েছিলাম, শিখে গিয়েছিলাম। তো তারপর আমি রাশেদাকে ওই দিনকে গিয়ে বললাম যে রাশেদা দেখো, আমার আসলে এখানে তোমার মা আমাদেরকে একত্র হতে দিবে না বা আমাদেরকে মিশতে দিবে না, তুমি এক কাজ করো, আমার সঙ্গে চলো, আমার সঙ্গে আমি তোমাকে বিয়ে করব, তুমি আমার সঙ্গে চলো, চলো আমরা পালায় যাই। তো এই কথা বলার পর সে বললো কি যে তুমি আমাকে পালায় কোথায় নিয়ে যাবা? তো মূলত হচ্ছে কি আমার যাওয়ার মতো জায়গা তো আমার এই ঘরই ছিল, এই গ্রামেই ছিল, আমাকে ওরা খুব সহজে খুঁজে বের করে ফেলতে পারবে। আমাকে যাইতে হবে অন্য কোনো জেলায় বা অন্য কোনো শহরে। কিছু টাকা তখন আমার ছিল গোছানো, তো আমি বললাম আমার কাছে কিছু টাকা আছে, ওই টাকা দিয়ে আমি গুছিয়ে আমি চলে যেতে পারবো, তবে সমস্যা নেই। আমার কাছে বেশ কিছু ঋণ ছিল, প্রথম কয়েক মাসে ওই মুদি দোকানদারের ঋণ দিতে গিয়ে আমি আসলে অত টাকা জমাইতে পারিনি, পাশাপাশি আরও বেশ কিছু জিনিসপাতি ছিল। তো ওই অবস্থায় আমি তাকে বলি যে আমি পালায় যাব। তো প্রথম দিন তার সঙ্গে এরকম কথাবার্তা বলা হয়, আমি বলি কি যে আমার এক খালা আছে, সেই খালার কাছে যাব। তো পরবর্তীতে ভাবলাম যে না, আমি আমার পরিবারের কারোর সঙ্গে মিশবো না বা পরিবারের কারোর সঙ্গে আমি দেখা করব না। তো প্রথম দিন তাকে এরকমভাবে বলার পর সে বলে কি আচ্ছা ঠিক আছে, আমি চিন্তা করে দেখি। তো ওর সঙ্গে দেখা করে আসার পথে ওই দিনকে আমি অলৌকিক, মানে ওই দিনকে রাত্রেবেলা আমি অদ্ভুত জিনিস দেখতে পাই। অদ্ভুত জিনিসটা এমন ছিল যে ওরা যে এখানে থাকতো রাশিদারা, তার বাড়ির পেছনে আরো 7-8টা বাড়ি হঠাৎ করেই রাতারাতি তৈরি হয়ে গেছে, এবং এই বাড়িগুলো কোত্থেকে আসছে আমি জানি না। এই জঙ্গলের ভিতরে খোদার কসম কোনো মানুষজন আসে না। ইভেন এই যে 6 মাস ধরে আমি জঙ্গলের আশপাশ দিয়ে ঘোরাফেরা করতেছি, এই 6 মাসে এই বাড়ির আশেপাশে কিচ্ছু দেখিনি আমি, কোনো মানুষজন আসে না, কিচ্ছু আসে না এই জঙ্গলের মধ্যে। হঠাৎ করে রাতারাতি 6টা বাড়ি কীভাবে এখানে তৈরি হয়ে গেল আমার আসলে জানা ছিল না। তো এখান থেকে আমি খেয়াল করি যে কোন একটা জিনিস আমাকে দেখে ফেলছে, এবং ওই অলৌকিক জিনিসটা আমাদেরকে তাড়া করে আমাকে।
কোনো মতে প্রাণ বাঁচিয়ে এখান থেকে জঙ্গল পার হয়ে আমি গ্রামের মধ্যে ঢোকার পর আমাকে হচ্ছে গিয়ে ওইখানকার গ্রামবাসী কয়েকজন ধরে বলে, কি হয়েছে তোমার? তাই বললাম, কিছু না, এখানে আসার পথে ভয় পাইছি আর কি। তো তখন ওই লোকগুলো আমাকে বলে যে, তুমি কি জঙ্গলের ওই দিকটায় গেছিলা? তাই বললাম, ওদের পাশ দিয়ে আসতেছিলাম। তারপর বলে কি যে ওই জায়গাটা খুব খারাপ, ওইখানে জিনেদের বসবাস আছে, ওইখানে তুমি আর যাইও না, ওই কোনাটাতে যাইও না। কখনো যদি মিষ্টি বিক্রি করতে করতে ওদিকে ঢুকে যাও তাহলে চলে আইসো, জিনেরা আবার মিষ্টি খেতে খুব পছন্দ করে। তা আমি ওইগুলো বিশ্বাস করতাম না, কারণ আমি বিগত প্রায় 4-5 মাস ধরে ওদিকে যাতায়াত করতেছি। আমি ওদিকে এরকম কোনো কিছু আমি দেখিই নেই, হয়তো আমার মনের ভুল ছিল, অন্ধকারের মধ্যে কোনো কিছু একটা দেখছি, দেখে ভয় পেয়ে চলে আসছি। তো তারপর 2 দিন ওরকমভাবে আমি সেখানে গেলাম। তো রাশেদাকে আমি বললাম যে তুমি আমার সঙ্গে যাবা কিনা সেটা বলো। রাশেদা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু যাইতে বলতেছো ঠিক আছে, তবে আমি যেখানে যাইতে বলবো সেখানে তোমার যাইতে হবে। তুমি যদি সেখানে যাইতে পারো তাহলে আমি তোমার সঙ্গে যাব। তাই বললাম, কোন জায়গায়? রাশেদা তখন আমাকে বললো যে তুমি ঢাকার মিরপুরে যাবা, মিরপুরের অমুক জায়গায় যাবা, গিয়ে ওইখানে ওই বাসা একটা মাজার আছে, মাজারের পাশে একটা বাসা আছে, সেই বাসাটা তুমি ভাড়া করবা। তুমি যেখানে নিয়ে যাবো সেখানে আমি যেতে পারবো না। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি সেখানেই যাব। আমি ওদিনকে বাসায় চলে আসলাম। আইসা ওদিনকে রাত্রে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখনকার মতো অতটা আধুনিকতা ছিল না ঢাকায় যাওয়ার, 3-4টা পার হওয়া লাগতো, ফেরি পার হওয়া লাগতো, তারপর গিয়ে ঢাকায় পৌঁছানো যেত। তো ওই অবস্থায় আমি অনেকটা সময় নিয়ে ঢাকা পৌঁছায় ওর বলা মতো মিরপুরে সেই জায়গায় গেলাম। সেই জায়গায় যাওয়ার পরে সেই মাজারের পাশে সেই বাড়িটা আমি দেখলাম। তো যার পরে ওই ঘরটা ফাঁকাই ছিল। তো ও আমাকে এমনভাবে বিবরণ দিছে যেন ও এই জায়গাটা চিনে, জানে, আগে এই জায়গায় থাকছে, এবং এভরি ডিটেলস আমি ওইখানে যাওয়ার পর বুঝতে পারলাম। তো আমি সেখানে যাওয়ার পর ওই লোককে হচ্ছে গিয়ে বাসা ভাড়ার টাকা দিয়ে আসলাম। বললাম যে আমরা এখানে থাকবো, আমার স্ত্রী আছে, স্ত্রীকে নিয়ে আমি খুব শীঘ্রই এখানে আসবো। আসার পর আমি বাসাটা তালা মেরে তারপরে চাবি নিয়ে আমি আবার চলে আসলাম যশোরের ওইখানে যেখানে আমি থাকতাম। আসার পর আমি রাশেদাকে বললাম যে ঠিক আছে, আমরা তাহলে কালকে রওনা দিই এখান থেকে। রাশেদা বলল, আচ্ছা ঠিক আছে। তারপর ওকে নিয়ে আমি ওইখান থেকে মিরপুরের সেই বাসায় আসি ওই রাত্রেবেলা। ও রাত্রেবেলা ছাড়া ওই এলাকা থেকে বের হবে না। তো আমি রাত্রেবেলা আসি। আসার পর মিরপুরের সেই বাসায় আসতে অনেকটা দেরি হয়েছিল বা টাইম লেগেছিল। তো এখানে আসার পর ও তখন ঘরের ভিতরে ঢুকলো। তো আমি ভেবেছিলাম হয়তো আমরা বিয়ে করে তারপর ঢুকবো। ও খুব ক্লান্ত ছিল বলে ওকে আমি ঘরের ভিতরে রেখে আমরা তখন ওই দিনকে ঘুমাই। 2 দিন সময় মাঝখানে কাটে। 2 দিনের মধ্যে আমরা ওইখানে ওরকমভাবে থাকতে শুরু করি। আমার কাছে মূলত রাশেদ আমার সঙ্গে এসেছে, ওকে আমি ভালোবাসি, আমার ভালোবাসার মানুষ আমার সঙ্গে আছে, এটাই সব থেকে আনন্দের বিষয় ছিল। তো আমি ওকে নিয়ে এখানে থাকতে শুরু করি। তো ও তখন বলে যে আমরা বিয়ে করব, তুমি কাজী ডেকে নিয়ে আসো, তবে হ্যাঁ কাজী তাড়াতাড়ি ডেকে নিয়ে আসবো, ঠিক আছে? তো আমি কাজী ডাকতে গেলাম। ডাকতে যাওয়ার পরে আমি যখন কাজী নিয়ে বাসায় আসছি, ও জানলা দিয়ে সেই কাজীকে দেখছে। দেখার পর বলতেছে যে আমি আসলে ওই কাজী দিয়ে আমাদের বিয়ে পড়াবো না, আমার যে কাজী আছে সেই কাজী দিয়ে আমি বিয়ে পড়াবো। তুমি অমুক জায়গায় যাও, অমুক জায়গায় অমুক এক মাজারের পাশে মসজিদ আছে, মসজিদে একজন কাজী আছে, হুজুর আছে, ওকে ডেকে নিয়ে আসো, ঢাকার মধ্যেই। ও আমাকে এমনভাবে বর্ণনাগুলো দিতেছিল যেন ও সমস্ত কিছু চেনে, সমস্ত কিছু জানে। ও এত পরিমাণ সুন্দর ছিল যে আশেপাশের মহিলারা যারা ওই ঘরে থাকতো, আশেপাশে থাকতো, বাড়িওয়ালার বউ, সকলে দেখে ওর প্রশংসা না করে পারলো না। এত লম্বা লম্বা, এত ঘন চুল, সবাই ওর প্রশংসা করতে লাগলো। আর ওরা তো জানে যে আমি বিয়ে করছি। তো ওদিনকে রাত্রে ওই রাশেদার কথা মতো সেখান থেকে কাজীটা আমি নিয়ে আসি। আনার পর সেই রাত্রেই আমার এখানে বিয়ে হয়, এবং ও ওর পছন্দের কাজী ছাড়া বিয়ে করবে না এমন ভাবছে। কাজীটাকে সে চেনে, তার সঙ্গে এমন কথাবার্তা বা আচরণ। তারপর সেই কাজী এখান থেকে চলে যায়। যাওয়ার সময় আমি কাজীকে টাকা দেই নাই, কিন্তু কাজী এমনি বিয়ে পড়ায় চলে গেছে। তো আমি ভাবছি তো কাজী ঘরের বাইরে দাঁড়াইছে। আমার ঘর থেকে বের হওয়ার পরে মনে হয় 2 মিনিটও সময় নেই কাজী এখান থেকে গায়েব। আমি গলিতে, রাস্তায়, আশেপাশে সব জায়গায় খুঁজছি, কিন্তু তাকে কোথাও পাই নাই। কারণ হঠাৎ করে এরকম কেউ গায়েব হয়ে যেতে পারে, আমার এটা বিশ্বাস ছিল না। আমি ঘরে আসলাম, আসার পর বললাম কাজীকে, কি তুমি টাকা দিছো? তো বললো না, আমি তো দিই নাকি। তা বললাম তাহলে উনি টাকা না নিয়ে চলে গেল কিসের জন্য? আসছে না তো, পক্ষে ভাড়াটা তো নিবে। তো তারপর বললো কিছু যাক গিয়ে ওনার সঙ্গে পরে মিটমাট করা যাবে। তো যাক, আমাদের সংসার চলতে শুরু করলো। আমি যেহেতু মিষ্টির কাজ পারতাম, আমার সমস্ত জিনিসপত্র আমি পিছনে রেখে আসছি। আমার কাছে টাকা পয়সা অতটা ছিল না। নতুন পুঁজি শুরু করার জন্য, নতুন ব্যবসা শুরু করার জন্য কিছু জমানো টাকা ছিল, সেই জমানো টাকা নিয়ে চলে আসছি। আমি তো চাইলেই আমার ওই পুরাতন হাড়ি পাটিল এটা ওটা নিয়ে আমি চলে আসতে পারতেছি না। এখানে আমার নতুন করে কোনো একটা কিছু শুরু করতে হবে। তো বেশ কিছুদিন সময় কাটে, আমরা দুজন একসঙ্গে থাকতে শুরু করি। আমাদের বাসর হয় ওই ঘরেই প্রথম, এবং আমরা আসলে সংসার জীবনে যা হয় সেটা আমাদের মধ্যে খুব আনন্দ, হাসি ঠাট্টা, একে অন্যের সঙ্গে খুব মিলেমিশে আদর যত্ন করে থাকা,
তবে এটা সত্য যে আমি রাশিদাকে খুব বেশি ভালোবাসতাম। ও সবসময় আমার আশেপাশে লেগে থাকতো, আমাকে ছাড়া কিছু বুঝতো না, আমি ওকে ছাড়া কিছু বুঝতাম না। আর এর মাঝখানে আমাদের মধ্যে কিছু অলৌকিক ঘটনা ঘটে যেগুলো শুনলে আপনারা সত্যি অবাক হবেন। মানে আমার পুরো জীবনের ঘটনাটা একটা অলৌকিক ঘটনা চক্র দিয়ে ভরা আর কি। সংসার করাকালীন সময়ে আমার সঙ্গে বেশ কিছু অলৌকিক ঘটনা ঘটে। যেমন বেশিরভাগ দিন রাত্রেবেলা আমি দেখতাম যে আমার স্ত্রী রাশেদা আমার পাশে নেই আর কি। ও ঘর থেকে সম্পূর্ণ গায়েব। ঘর থেকে যে বের হয়েছে সেরকম কোনো আলামতও নাই। ঘরের সিটকারি ভেতর থেকে লাগানো, কিন্তু ঘরের মধ্যে কোথাও নাই। আমি বেশ খানিকক্ষণ খোঁজার পর বাইরে থেকে যখন খুঁজে ঘরের ভিতরে আসলাম, দেখলাম যে ও ঘরের ভিতরে খাটে ঘুমাচ্ছে। আমার সঙ্গেই ঘুমাচ্ছিল, কিন্তু আমি দেখতে পাইনি। কিন্তু এটা কি হতে পারে যে কেউ একজন আমার পাশে নেই অথচ আমি তাকে দেখতে পাচ্ছি? এটা সত্যি বেশ অলৌকিক বিষয়। আমি বললাম, কোথায় গিয়েছিলেন? ঘরের সিটকারে লাগানো ছিল। ও তখন বললাম, তো এখানেই ছিলাম, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তো যাক, সংসার করাকালীন সময়ে আমার বেশ কয়েক মাস পর ওর গর্ভে সন্তান আসলো। তো সন্তান যখন আসলো তখন আমি খুব খুশি ছিলাম, খুব আনন্দে ছিলাম। ও সাধারণত কারোর সঙ্গে মিশতে চাইতো না। ও মাগরিবের আজানের পর ঘর থেকে বের হইতো, এছাড়া সারা দিন ঘরের মধ্যে থাকতো। মাগরিবের আজানের পর ও আমাকে নিয়ে বেশ কয়েকটা জায়গায় ঘুরতেও গেছে। বলছে যে অন্ধকারে থাকতে নাকি ওর খুব ভালো লাগে, আলোর মধ্যে বা মানুষের মধ্যে থাকতে ভালো লাগে না। এমনিতেও চারিপাশটা সম্পূর্ণ শুনশান ছিল। ঢাকার ওই সময়ের পরিবেশ সম্পর্কে মানুষের হয়তো আপনাদের ধারণা আছে। তবে ও আমাকে যে জায়গাটা বাসা নিতে বলেছিল, জায়গাটা সম্পূর্ণ শুনশান। আশেপাশে কোনো বাড়ি ঘর দৌড় নাই, শুধুমাত্র পাশে আমাদের যে বাড়িওয়ালা ছিল সে বাড়িওয়ালার ঘর ছিল, আর কোনো ঘর দৌড় সেখানে নাই। তো ওইখানে থাকলে ও রাত্রেবেলা ছাড়া বের হইতো না। রাত্রেবেলা ও ঘরের উঠানে বসে থাকতো, তারপর অনেক দেরি করে ঘুমাইতো, আর দিনের বেলা ঘুমাইতো বেশি বেলা করে আর কি। তো ওর মাঝখানে যেটা হয়েছে, আমার জমানো যেসব টাকা পয়সা ছিল সে টাকা পয়সা দিয়ে ঘর ভাড়া দিয়েছি, খাইছি কয়েকদিন। তো আমার তো সেটা করলে চলবে না, বসে থাকলে আমাকে তো এখন যেভাবে দোকানের কাজ শুরু করতে হবে। তো আমি তখন ওর সঙ্গে পরামর্শ করলাম যে একটা মিষ্টির দোকান দেখছি, দোকানটা দিয়ে এখানে আমরা ব্যবসা শুরু করব নতুন করে, যেহেতু আমি মিষ্টির ব্যবসা বেশ ভালো পারি, আমার কাছে এই জিনিসগুলো বেশ ভালো লাগে। তো তখন আমাকে বললো যে এরকম কোনো কিছু করার দরকার নাই, করতে হবে না, আমি তোমাকে টাকা দিব, তোমার যত টাকা লাগে আমি তোমাকে দিব। তাই বললাম, তুমি কোথায় টাকা পাবো? তুমি কি ব্যবসা করো না চাকরি করো? সে তখন বললো, সেটা তোমার দেখার বিষয় না। ও যখন কোনো একটা কথা বলতো যেটা আসলে আমি ফাইজলামি হিসাবে নিতাম, ও খুব সিরিয়াস হয়ে একদম চোখ গরম করে রাগান্বিত মুখে আমাকে বলতো। তাই আমি বললাম, আচ্ছা ঠিক আছে। ও টাকা কোত্থেকে আনতো আমি জানি না। তো তখন আমি কাজ বাজ করতাম না, ঘুরি ফিরি, খাই দাই বাজার করি, তারপর সঙ্গে গল্প গুজব করি। এরকম করতে করতে একটা বছরের মতো সময় কেটে গেল। আমার সন্তান গিয়ে যেদিন পৃথিবীতে আসলো, ভূমিষ্ঠ হলো, তো ওই দিনকে গিয়ে বেশ ঝড় বৃষ্টির রাত ছিল। ঘরের ভিতরে আমি এবং ও একাই ছিলাম। তো আল্লাহর রহমতে আমি ওর ডেলিভারি করি। ও আমাকে বলছিল যে কাউকে ডাকার দরকার নাই, এমনিতেই হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তো ওই দিনকে ও নিজে থেকেই, মানে একটা মা সাধারণত সন্তান জন্ম দিতে গেলে অনেক কষ্ট, অনেক চিৎকার চেঁচামেচি করে, কিন্তু ওর মধ্যে ওরকম কোনো আলামত আমি দেখলাম না। মানে কষ্ট পাইছে হালকা পাতলা চিৎকার চেঁচামেচি, হালকা পাতলা চিৎকার চেঁচামেচি, অতটাও দীর্ঘ না। তো আমাদের সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হইলো, আমি নিজেই ডেলিভারি করলাম। তো আমি যখন দেখি যে আমার পুত্র সন্তান হয়েছে, সত্যি আমি খুব খুশি ছিলাম। আমি মনে মনে ছেলে সন্তানই চাইছিলাম। তো সন্তান তখন বেশ বড়, সন্তান তখন ভূমিষ্ঠ হইল। তো আমি তখন বাড়ি থেকে আসছি, প্রায় 8-9 বছর হয়েছে বাড়ি থেকে বের হয়েছি, 10 বছরের কাছাকাছি হবে। তো সন্তান হওয়ার মনে হয় 10-15 দিন পর আমার কাছে একটা চিঠি আসলো। তো আমি জানতে পারলাম যেভাবেই হোক যে সত্যি আমার মা অসুস্থ। তো ওইটা জানার পর ঢাকা শহরে আসার পর বেশ কিছু আমাদের গ্রামের মানুষের সঙ্গে পরিচয় হয়েছিল। তো ওনারা জানতো যে আমি এখানে থাকি। তো আমার কাছে চিঠি আসলো যে আমার মা অসুস্থ, আমাকে বাড়িতে যেতে হবে। তো আসার পর ওই সময়টা তো তাড়াতাড়ি যোগাযোগ করার কোনো মাধ্যম ছিল না, চিঠিপত্র বা ওই টেলিফোনে যোগাযোগ করতে হইতো। তো আমাদের এলাকায় তো টেলিফোন ছিল না, ডাকের মাধ্যমে যোগাযোগ হইতো। তো আমি তখন আমার স্ত্রী রাশেদাকে বললাম, রাশেদা আমাদেরকে বাড়িতে যেতে হবে, চলো, আমার মা অসুস্থ, আমি তো মাকে দেখি না প্রায় 10 বছর হয়েছে, 10 বছর হয়েছে বাড়ির সাথে বের হয়েছি। তো রাশেদা তখন বললো যে আমি যাইতে পারবো না, আমি এখানে থাকবো, আমি যাব না। তো আমি বললাম যে কি বলতেছো তুমি যাবে না? যাবে না মানে কেন যাবে না? আমার মা অসুস্থ না, তুমি যাবে না? তো তখন বললো যে আমি যাবো না, কোনোভাবে আমি যাবো না, তুমি গেলে একা যাও, আমি এখান থেকে যাবো না। তো আমি বললাম, কিন্তু কেন রাশেদা, কি হয়েছে, কি সমস্যা তোমার, তুমি বলো আমাকে। তো আমাকে তখন চোখ আগুনের মতো করে তাকায় আমার দিকে, এবং ও যখন রাগ করতো তখন ওর চোখের মণিগুলো ছোট হয়ে যেত,
এবং ওর অলৌকিক বেশ কিছু ঘটনা যা কিনা আমি হয়তো স্কিপ করে গেছি, কিন্তু সত্যি কথা বলতে ওর মাঝে মধ্যে ওর আচরণ আমার বিশ্বাস হতো না যে কি আমি ভালোবাসি, বা ওর কথাবার্তার ধরন কেমন যেন হয়ে যেত, মনে হতো যে ওর উপর কোনো জিনে আসর করছে বা ও নিজে একটা জিন, এরকম কথাবার্তা এরকম বলতো। তখন পর্যন্ত আমি জানতাম না যে রাশেদ একটা জিন আর কি, বা একটা পরি মেয়ে। তো এই অবস্থায় আমি তখন ওর সঙ্গে রাগারাগি করে দিনকে, রাগারাগি করার পরের দিন ও আমাকে বলে যে তুমি বাবুকে নিয়ে যাবা, আবার আমি তো যাব না, তুমি বাবুকে কোথায় নিয়ে যাচ্ছ? তা আমি মূলত হচ্ছে ওকে সাথে করে নিয়ে, বাবুকে নিয়ে সাথে করে নিয়ে যাওয়ার পরিকল্পনায় করছিলাম যে তুমি যদি না যাও তাহলে আমি ওকে সাথে করে নিয়ে যাব। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি বাবুকে নিয়ে যাও সাথে করে। তো মূলত এটা বলতেছিলাম যাতে করে ও সাথে যায়, কারণ বাচ্চাকে তো আর একা ছাড়বে না। তো আমি বললাম যে বাবুকে দুধ খাওয়াবো কই থেকে, মাত্র 10-15 দিনের শিশু, ওর আমি দুধ খাওয়াবো কই থেকে, তুমি কি পাগল হয়েছো রাশেদা, এরকম করতেছো কিসের জন্য আমার সঙ্গে? তো তখন বলে যে যে আমি যাব না, তুমি যাও, আমি তোমার সঙ্গে যাব না। তো তারপর আমি বলি আচ্ছা ঠিক আছে, রাগবাগ করে আমি বাসা থেকে বাবুকে নিয়ে বের হয়ে পড়ি, ওই 10-15 দিনের দুধের শিশুকে নিয়ে আমি বের হয়ে পড়ি। বের হওয়ার পর আমি আমাদের রংপুরে আসি। রংপুরে আসার পর আমার যে বাড়ি ছিল, আসার পর অনেক বছর পর আমি যেহেতু এখানে আসছি, আসার পর সকলে কিন্তু আমাকে দেখে অবাক হয়েছে, 10 বছর পর আমি এখানে আসছি, এতদিন পর। তো আমার আম্মা হচ্ছে কি অসুস্থ ছিল, তো অসুস্থ থাকার পরে আমি আম্মাকে দেখি। আমার আম্মা হচ্ছে আমার ছোট যে বাচ্চা আছে ওদেরকে সবাইকে দেখে, আদর যত্ন করে। তারপর আমার আম্মার যে কবিরাজ ছিল, সে কবিরাজ দেখানো হয়। আম্মা মোটামুটি তখন সুস্থ হয়ে ওঠে, আমার বাচ্চা খুব আদর করতেছিল সবাই। তো আমার মা যে অসুস্থ এটা কিন্তু মাকে বলছি, বলার পরে সে কিন্তু বউকে বলছি, বলার পরে সে আসে নাই। তো এটা নিয়ে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে আমার বউ, পাশাপাশি আমার মাও অনেক কথা বলছে যে কি মেয়ে বিয়ে করছিস, সে আসে না, বাচ্চাকে ছেড়ে দিয়েছে, দুধের বাচ্চা। তো যাই হোক, আমি যেটা করলাম, ওই আশেপাশে হচ্ছে গিয়ে আমার আরও কয়েকটা মেয়ে ছিল যারা কিনা হয়েছে, মা হয়েছে। তো তাদের দুধ আমি কিছুদিন খাওয়াইলাম, তাদের কাছে রাখলাম। তো যখনই দুধ খাওয়ার দরকার পড়তো, তো ওইভাবে হচ্ছে গিয়ে ওকে খাওয়াইতে লাগলাম। তো বাড়িতে গিয়ে আমি মোটামুটি 7-8 দিনের মতো ছিলাম। তো ওই সময়টাতে হচ্ছে গিয়ে আমার দাদু মারা গেছিল, তো যার কারণে আরও কিছুদিন ওখানে থাকতে হয়েছিল। তো দুধের শিশু আমি এখন কি করব? আমার আশেপাশে যারা যেসব মহিলারা ছিল ওদেরকে দিয়ে আমি দুধ পান করাইলাম প্রায় 10-12 দিন। তো তারপর আমি বাসায় গেলাম 10-12 দিন পর ঢাকা। তো আমার বউ অসুস্থ বলে আমি ঢাকা চলে গেলাম। যাওয়ার পর আমি আসলে ভাবতেও পারিনি যে এরকম কোনো কিছু হবে। আমি আসার পর দেখি রাশেদা ঘরে নাই, ঘরের আশেপাশে কোথাও নাই। আমি অনেক জায়গায় খোঁজাখুঁজি করি, আশেপাশের পাড়া প্রতিবেশী মহিলাদের কাছে জিজ্ঞেস করি যে রাশেদা কোথাও গেছে কিনা। তো কেউ কোনো কথা উত্তর দিতে পারে না, কারণ রাশেদা ওদের সঙ্গে কেউ কারোর সঙ্গে মেশে না, বা ঘর থেকে একা একা বের হয় না। তো এই মুহূর্তে তখন বাড়িওয়ালা বললো কি যে ওরকম সুন্দরী বউ টেকে না, সুন্দরী বউ, তোমার বউ যে পরিমাণ সুন্দর ছিল নিশ্চয়ই কারোর সাথে ভেগে গেছে, তাই দেখো গিয়া। তাই বললাম না, আমার রাশেদ এরকম করতে পারে না, ও আমাকে খুব বেশি ভালোবাসতো, আর আমাদের মধ্যে এমন কোনো কিছু হয় নাই যে ও ভেগে যাবে। ও যাওয়ার আগের দিন পর্যন্ত আমাকে খুব বেশি আদর যত্ন করে আমাকে এখান থেকে। তো বাড়িওয়ালা তখন উল্টোপাল্টা কথা বলতে শুরু করলো যে তুমি আর কি জানো ভাই, তোমার সঙ্গে যা ঘটছে তুমি আর কি জানবা বলো, এরকম কোনো কিছু। তো তারপর আমি তার সঙ্গে আর করলাম না। আমার যে ছিল, মানে হচ্ছে আমার যে সন্তান ছিল, ওকে নিয়ে আমি ওই দিনকে সারা রাত কান্না করি ঘরের ভিতরে, ও দুধের জন্য কান্নাকাটি করতে থাকে। তো তখন ওই ফর্মুলা দুধ কেনার মতো সামর্থ্য বা টাকা পয়সা আমার ছিল না, যেহেতু রাশেদা আমাকে টাকা পয়সা দিত, আমি এরকম ব্যবসা বাণিজ্য খুব একটা করতাম না। তো পরবর্তীতে ভাবলাম যে যেভাবেই হোক আমার কিছু একটা করতে হবে, রাশেদাকে খুঁজতে হবে। তবে রাশেদার আশেপাশে অনেক জায়গায় আমি খোঁজাখুঁজি করলাম, যেখানে রাশেদা যাইতে পারে বা থাকতে পারে, এরকম প্রায় অনেক জায়গায় আমি খোঁজাখুঁজি করলাম, কিন্তু ওকে আমি কোথাও পাইলাম না। শেষমেশ বাধ্য হয়ে আমি ওদের যে স্থানটা, যেখান থেকে আমি রাশেদাকে নিয়ে আসছিলাম, রাশেদার মায়ের বাড়িতে, আমি ভাবলাম ও হয়তো রাগ করে ওইখানে চলে গেছে, বা ওর সঙ্গে খারাপ ব্যবহার করে আমি এখান থেকে বের হয়ে গেছিলাম, ও নিশ্চয়ই যশোরে চলে গেছে। তা আমি টাকা পয়সা কিছু ছিল, ওই টাকা পয়সা দিয়ে আমি তখন যশোরে চলে আসলাম আমার বাচ্চাকে নিয়ে। আসার পর সেই জঙ্গলের মধ্যে গেলাম, যে জঙ্গলের মধ্যে রাশেদারা থাকতো। সেখানে যাওয়ার পর আমি সম্পূর্ণ অবাক, যাওয়ার পর গিয়ে দেখি সেখানে যে বাড়িটা ছিল সেই বাড়িটা সেখানে আর নেই, ধ্বংসাবশেষ পড়ে আছে, আশেপাশে কোনো কিছুই নাই। আর দেখে মনে হচ্ছে অনেক বছর ধরে এখানে কেউ থাকে না, বা অনেক মাস ধরে এখানে কেউ থাকে না, পুরোপুরি পরিত্যক্ত একটা বাড়ি। তো আমি ওখানে খোঁজাখুঁজি করি, পাশাপাশি আশেপাশে ওরা যে গ্রামে থাকতো সেই গ্রামে গিয়ে খোঁজাখুঁজি করি। তো ওই গ্রামে কেউই রাশেদা নামে কাউকে চিনতো না, বা ওই মহিলার নামটা বললাম ওই নামে কেউ চিনতো না, বা ওইখানে যে কেউ থাকে বা এক ঘরা করে দিছে এরকম ওই নামে কেউ চিনতো না। তো তারপর আমি যখন গ্রামবাসীকে সবাইকে বলি যে এই অবস্থা,
এইখানকার এরকম একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছিল, তো মেয়েটা আমার ঘর থেকে পালায় চলে আসছে। কোথায় গেছে আমি জানি না, এই শিশু সন্তান রেখে চলে গেছে। আমি আসলে কি করবো আমি বুঝে উঠতে পারতেছিলাম না। আমাকে আসলে আপনারা কিছু পরিকল্পনা দেন, বা আমি আসলে তাকে খুঁজে পাবো কিভাবে। তো গ্রামবাসী আমাকে সবাই বলে, আশ্বস্ত করে যে তোমরা আসলে তুমি যেখানে গেছিলে ওইখানে জিনেদের বসবাস, সম্ভবত হইতে পারে তুমি একটা জিন মেয়েকে বিয়ে করছিলা, আর তোমার কোলে যে সন্তান আছে ওটা জিনের সন্তান। তো যেহেতু সন্তানটা তোমার কাছে রেখে গেছে, ও নিশ্চয়ই তার জগতে চলে গেছে। তারা হলে হঠাৎ করেই এইরকম কাজ কোনো মেয়ে করতে পারবে না, বাঙালি মানুষ মেয়ে করতে পারবে না, যে নিজের পেটের সন্তানকে এসে একা ছেড়ে দিবে বা একা চলে যাবে। তুমি যেসব ঘটনা বললা, এই সম্পূর্ণ ঘটনা জিনেদের কারবারের সঙ্গে মিলে যায়। এক কবিরাজ আসলে তিনিও ঠিক একই কথাই বললেন যে ওই মেয়েটা নিশ্চয়ই জিন ছিল, সে চলে গেছে এবং তার জগতে চলে গেছে। তো আমি তখন বললাম যে না, এরকমটা হইতে পারে না। তো আমি সেখানে বসে কান্নাকাটি করতে থাকলাম প্রায় সন্ধ্যা পর্যন্ত। আমার তো কোনো ঘর বাড়ি ছিল না, আর শহরে গিয়ে আমি যে থাকবো সেখানে থাকার মতো পরিবেশ ছিল না আমার। তো তারপর আমি যেটা করলাম, আমি হচ্ছে গিয়ে আমার যে বাচ্চা ছিল সেই বাচ্চাটাকে হচ্ছে গিয়ে আমি এখানে নিয়ে কান্না করতে লাগলাম বেশ কিছুক্ষণ। পরে গ্রামবাসীরা আমাকে বললো যে ঠিক আছে, তুমি যেহেতু অসহায়, তোমার থাকার কোনো জায়গা নেই, তুমি এক কাজ করো, তুমি এখানেই থাকো, এখানে থেকে তুমি কাজবাজ করো, আগে যেটা করতে সেটাই করো। তো ওনারা আমাকে একটা থাকার জায়গা দিল। আমাদের বাড়ির আশেপাশে বেশ কিছু মেয়ে ছিল, মানে ওরা আমার বাচ্চাটাকে দেখে রাখতো। আর আমি তো তখন আমার স্ত্রী হারানোর শোকে একদম পুরো কাতর, খুবই খারাপ অবস্থা আমার তখন। তো এই অবস্থায় তখন আমি কি করব, আমার খুব খারাপ লাগতেছিল যে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেল। আমার সারাদিন কান্না করতে করতে কাটতো। আমি মিষ্টি বিক্রি করতাম আবার ফেরি করে এক গ্রাম থেকে অন্য গ্রামে, অনেক জায়গায় এরকম করে মিষ্টি বিক্রি করে কিছুদিন সেখানে কাটাইছি। আর আমার স্ত্রীকে আমি সবসময় খুঁজতাম, রাশেদাকে অনেক খোঁজাখুঁজি করতাম, আমার ওর প্রতি মায়ায় পড়ে গেছিলাম আমি। তো আমার পরে ওইখানে থাকলে যে আমি বেশি দিন থাকতে পারবো না সেটা আমি জানতাম। আমি খুব কষ্ট করে ওইখান থেকে পরে চলে আসি। চলে এসে আমি বলি কি যে এখানে আমি বেশি দিন থাকলে ওর মায়া আমাকে এখান থেকে যেতে দিবে না, কারণ এখানে আমি অনেক সময় কাটাইছি ওর সঙ্গে। পরে ওইখান থেকে আমি আমার সন্তানকে নিয়ে আবার ঢাকায় চলে আসি। ঢাকায় এসে সেই বাড়িতে, যে বাড়িটাতে মূলত হচ্ছে আমি থাকতাম রাশেদাকে নিয়ে, সেই বাড়িতে আমি উঠলাম, আবার ভাড়া নিলাম। ভাড়া নিয়ে সেখানে আমার সন্তানকে নিয়ে থাকতাম আমি। থেকে হচ্ছে আমি টুকটাক মিষ্টির এটা ওটা কাজ করতাম, কাজ করে আমার সংসার চালাতাম আর কি। তো একটা পর্যায়ে আমার স্ত্রীর শোক আমাকে আসলে কোনোভাবে থাকতে দিত না, কোনোভাবেই আমাকে সবসময় কেমন যেন তাড়া করে নিয়ে বেড়াতো। তো তারপরে আমার সন্তান আস্তে আস্তে বড় হতে থাকে। আমার বইয়ের কোনো খোঁজ খবর নাই। পরবর্তীতে আমি আর কোনো বিয়েও করি নাই, কাজকর্ম করতাম, অনেক টাকা জমাইতাম, সবসময় টাকা জমায় রাখার চেষ্টা করতাম, আর চেষ্টা করতাম যে টাকার মালিক হইতে। তো আমাদের সর্বপ্রথম যখন আমি ঢাকায় আসি, ঢাকায় এসে কিছু টাকা পয়সা জমাই আমি। আমাদের যে মালিক আছে সেই মালিকের কাছ থেকে হচ্ছে গিয়ে কিছু জায়গা জমি কিনে রাখি আর কি। আর পাশাপাশি আমাদের বাড়িতে আমার বাবা মা মারা গেছিলেন তখন। তো ওই সময়টাতে আমি বাড়িতে আর যাবো না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ যেখানে আমি কখনো যাই নাই সেখানে আমি আর যাবো কিসের জন্য, বা ওইখানে আমার থাকার ইচ্ছা আমার ছিল না। তো তারপর বউ বাচ্চা না কোনো কিছু আমি সেখানে থেকে কি করব, জায়গা জমি সব বিক্রি করে দেয়। বিক্রি করে দিয়ে সব কিছু ছেড়ে ছেড়ে একদিন শহরে চলে আসি। আসার পর 2000 সালের দিকের ঘটনা। তো ওইখানে আমি হচ্ছে গিয়ে শহরে মোটামুটি 2টা বাড়ি করছি এখন। সেই বাড়িগুলোর দাম প্রায় 2 কোটি টাকার উপরে। তো সময় বেশ খানিকটা কাটতে থাকে। তো এখন হচ্ছে গিয়ে রানিং আমার কয়েক বছর আগের ঘটনা। আমরা যেখানে থাকি এখন, যেখানে আমি জায়গা জমি কিনেছিলাম, মোটামুটি বেশ ভালো সম্পত্তির মালিক হয়েছি আমি। আমার একটাই ছেলে, আমি আর বিয়ে শাদী তেমন একটা করি নাই, বা ওরকম কখনো চিন্তাও করি নাই। তো আমার ছেলের বয়স হচ্ছে গিয়ে, বিয়ের বয়স যখন হইল, তখন আমি ওকে বললাম যে এক কাজ কর, তুই বিয়ে কর, একটা ভালো দেখে একটা ছেলে দেখে মেয়ে দেখে বিয়ে কর তুই, তাতে করে হয়তো আমি অন্তত পক্ষে একা থাকবো না আর কি, তুই তো সারাদিন অফিসে থাকিস, সেটা একটা করিস, তো একটা বিয়ে কর। তো আমার বউ তখন বললো, আমার ছেলে তখন বললো যে না, আমি বিয়ে করবো না। তো আমি তখন একদিন রাগ করে বললাম যে তুই বিয়ে কেন করবি না, কিসের জন্য করবি না, তুই কি সমস্যা? অনেকদিন ধরে বলতেছিলাম, ছেলে বড় হয়েছে, বিয়ে শাদী করবে না। তো ওই অবস্থায় তখন আমার ছেলে বলে কি যে আচ্ছা ঠিক আছে, তোমার যদি এত রাগ করে সেদিনকে বাসা থেকে বের হয়ে গেল। তো এর মাঝখানে 2 দিনও বাসায় আসে নাই। তো একদিন হঠাৎ করেই দেখি ও একটা বিয়ে করে নিয়ে বাসায় আসছে। আমি বললাম মেয়েটা কে? মেয়েটার মাথায় ঘুমটা টানা। তো তখন বলতেছে যে আমি বিয়ে করে নিয়ে আসছি। আব্বা তুমি আমাকে বলছিলে না যে কোনো ফকির নিয়ে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসতে, তাও বিয়ে কর। তো আমি মূলত হচ্ছে কি এটা তোমাকে বলতে পারতেছিলাম না কিসের জন্য, কারণ হচ্ছে গিয়ে ও হচ্ছে গার্মেন্টসে চাকরি করে, আমি ওকে খুব ভালোবাসি, এই জন্যই মূলত হচ্ছে কি আমি এটা বলতে পারতেছিলাম না তোমাকে। আমরা তো অনেক বড় লোক। তো
ওই কারণে হচ্ছে আমি তোমাকে বলতে পারতেছিলাম যে আমি ওকে বিয়ে করব। তো আমি বললাম তুই বলতি আগে, আমাকে সমস্যা তো ছিল না। তারপর যখন আমি আমার বউমা মানে হচ্ছে ছেলের বউয়ের চেহারা দেখলাম, আমি আসলে সত্যি অবাক হয়ে গেলাম যে আসলে কি এটা সম্ভব। আমি যখন এই ঘুমটা সরালাম, ছেলের বউয়ের চেহারাটা দেখলাম, একদম হুবহু রাশেদার মতো দেখতে, 100% রাশেদার মতো দেখতে। ওর মতো সেই চুলের কাটিং, ওর মতো সেই চেহারা, ওর মতো সেই ফেস কাটিং, মানে আপনারা 1% এদিক ওদিকে করতে পারবেন না, এত সুন্দর আমার সেই রাশেদা। আমি তখন বললাম রাশেদা তুমি? তো তখন বললো কি যে আপনি কি বলছেন, আমি তো রাশেদা না, আমাকে রাশেদা বলে রাখতেছেন কিসের জন্য? তাই আমি বললাম কি যে না, তুমি আমার রাশেদা। তো আমি বললাম যে তুই ওকে কই পাইছিস, ও তো তোর মায়ের মতো, তোর মা এটা। তো আমার ছেলে তখন রাগবাগ করে বলতে, আব্বা তুমি কি বলতেছো এসব, তুমি কি ফাইজলামি করতেছো আমার সঙ্গে? তো আমি বললাম না সত্যি, ও হচ্ছে গিয়ে তোর মা। তো ওই সময় আমার ছেলে খুব রেগে গেল, বললো কি যে তুমি আসলে পাগল হয়ে গেছো আব্বা, তুমি উল্টাপাল্টা কথা বলতেছো। ও তোমার আমার মা হবে কিসের জন্য, আর ও রাশেদা হতে যাবে কিসের জন্য? তোমার নিশ্চয়ই কথা ভুল হচ্ছে। তো আমি কোনোভাবে ওদেরকে বোঝাইতে পারতেছিলাম যে না সত্যি সত্যি এটা হচ্ছে গিয়ে রাশেদা তোর মা। তো আমার ছেলের সঙ্গে তখন এক প্রকার ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়। তো ওই সময়টাতে আমি তখন বলি কি যে এরকমটা কীভাবে হইতে পারে। তো আমি ভেরিফাই করার জন্য ওই মেয়ের কাছে জিজ্ঞেস করি যে তোমাদের বাড়ি কোথায়, তোমার মা কোথায় থাকে, বাবা কোথায় থাকে। তোরা যশোরের একটা ঠিকানা দেয়, যশোরের এক গ্রামের ঠিকানা। তো ওই অঞ্চলটাতে আমি এর আগে একবার গিয়েছিলাম মিষ্টি বিক্রি করতে। তো সেখানে আমি যাই, যশোরের সেই জায়গাটা গিয়ে ওর বাবা মার সঙ্গে কথা বলি, খোঁজ খবর করি। পরে ওরা বলে কি যে না ওইটা রাশেদা না, ওইটা হচ্ছে কি ওদের মেয়ে, এবং ওরা হচ্ছে গিয়ে ওইখানে এখানে জন্ম হয়েছে, ওই মেয়ের ঢাকায় চাকরি করার জন্য পাঠাইছিল, তখন ওই তোর সঙ্গে পরিচয় হয়েছে। তখন আমি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে যে না এটা রাশেদা না। তো এটা বলার পরে আমার আসলে কিছু মাথায় ঢোকে না, তারপর আমি এখান থেকে চলে আসি। তো আমার পুত্রবধূ মানে ছেলের বউকে যখন আমি দেখি, তখনই হচ্ছে কি আমার মনে হয় যে রাশেদা আমার সামনে দাঁড়ায় আছে। তো আমাকে সবাই পাগল বলে, কারণ ওকে দেখে আমার নিজের বউয়ের মতো লাগে। মাঝে মধ্যে ওকে দেখে আমার খারাপ চিন্তা আসে, মানে আমার বউকে দেখলে যেরকম চিন্তা ভাবনা আসতো ওরকমভাবে আমার সামনে চলাফেরা করে। ওকে তো আমি রাশেদা হিসেবে দেখতেছি। তো আমিও আমার ছেলেকে কোনোভাবে বুঝাইতে পারতেছি না যে এটা রাশেদার মতোই হুবহু দেখতে। আমি তো ভুল করতে পারবো না, তাই না? কিংবা ওই সময়টাতে যারা দেখেছে, আমার যে মালিক ছিল, যে বাড়ির মালিক ছিল, যে বাড়িতে আমি এবং রাশেদা ভাড়া থাকতাম মিরপুরের সেই বাড়িতে, তো সেখানে সেই বাড়ির মালিক এখনও বেঁচে আছে। তো আমি তাকে দেখাবো বলে ভাবছিলাম, পরে ওই লোকে ঠিক মতো চোখে দেখে না আগের মতো। আর ওই সময়টাতে ওইরকম ছবি আমি তুলে রাখি না রাশেদার, যে ছবিটাকে আমি আমার ছেলেকে দেখাবো। তো আমার পুত্রবধূকে দেখলে খারাপ চিন্তা আসে আমার মনের মধ্যে, যে আমার বউ থাকলে যেরকম হইতো ওরকম চিন্তা ভাবনা আসে। তো ওই জন্য আমার ছেলে পুলে বা আশেপাশের আত্মীয় স্বজন সবাই আমাকে পাগল বলে। আমি বাড়ির দোতলায় থাকতাম, আর হচ্ছে কি আমার ছেলের বউ নিয়ে ও নিচতলায় থাকতো। তো আমার সামনে আসলে বা ওকে দেখলে আমার কুচিন্তা আসতো আমার মাথায়। তো পরবর্তীতে আমি আমার ওই বাড়িটা ছেড়ে দেই। ছেড়ে দেওয়ার পরে মানে হচ্ছে আমি যেখানে থাকতাম ওই বাড়িতে না থেকে আমি আমার আরেকটা বাড়ি আছে সেই বাড়িতে চলে আসি। এখন ওইখানেই থাকি, ওইখানেই একার মতো একা আছি। তবে আসলে আমি একটা জিনিস বুঝতে পারি না যে ওই মেয়েটা, যাকে কিনা দেখতে একদম আমার রাশেদার মতো, সেম চেহারা একই রকমের কেন হইল, এবং কিসের জন্য একই রকমের হইল? আমি এই ঢাকায় আসছি, আসার পর কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছি, কিন্তু মানুষ আমাকে পাগল বলে। কারণ ওই যে আমি এরকম করে বেড়াই, রাশেদা কি আমার স্ত্রী বলে দাবি করি, এটা অনেকেই মানতে চায় না। সেম চেহারা। তো এই ছিল হচ্ছে কি আমাদের আজকের যে ঘটনাটা, যে দাদা ঘটনাটা পাঠিয়েছেন, সেই দাদা নিজেও হয়তো আমার এই ঘটনাটি এখন পর্যন্ত শুনছেন, গল্প আপলোড করার সঙ্গে সঙ্গে তিনি হয়তো শুনেছেন। তো যাই হোক, তিনি আমাদের কাছে ঘটনাটি পাঠিয়েছেন। তো তার কিছু প্রশ্ন আছে। তো প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে গিয়ে তার যে ছেলেটা হচ্ছে গিয়ে জিনের গর্ভ থেকে বা একটা পরীর গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন, সেই ছেলেটা কিভাবে হচ্ছে গিয়ে এখনো পর্যন্ত মানুষের জগতে বা মানুষের সঙ্গে মিশে বসবাস করছেন, এইটা হচ্ছে কি তার এখনো পর্যন্ত মাথায় আসে না। সে যেহেতু জানতে পারছে যে রাশেদ একটা পরী ছিল বা কোনো মানুষ ছিল না, তো সেহেতু তার এটা আসলে মাথায় আসছে না যে এই ছেলেটা মানুষের গুণ কিভাবে পেল, বা মানুষের গুণ নিয়ে সে কীভাবে মানুষের সঙ্গে মেলামেশা করে আছে আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ঘটনাটা। তো ঘটনাটা আপনার কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদেরকে লাইক করবেন, শেয়ার করবেন, সেই সঙ্গে আমাদের সঙ্গেই থাকবেন। পাশাপাশি সেই দাদা আমাদের কাছে আরেকটা প্রশ্ন করেছেন আমাদের শ্রোতা বন্ধুদের কাছে, যেই
মেয়েটার সঙ্গে দাদার বিয়ে হয়েছিল রাশেদা, তো সেই মেয়েটা কি আসলে জিন ছিল কিনা না দাদা তখন এখন পর্যন্ত কনফিউজড, তিনি আসলে জানেন না। কারণ ওই দাদার সঙ্গে কিন্তু বেশ অলৌকিক ঘটনা ঘটেছে, আর রাশেদা কিন্তু হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছিল, সে কিন্তু এখানে ছিল না। রাশেদার সঙ্গে কী ঘটেছিল, আমার দাদা নিজে সন্দেহ করে হয়তো রাশেদা জিন ছিল বলে সে হয়তো তাদের দেশে চলে গিয়েছিল। এখন রাশেদা কোনো জিন ছিল নাকি অন্য কোনো কিছু ছিল সেটা সম্পর্কে আসলে শ্রোতা বন্ধুদের কাছে তিনি প্রশ্ন রেখেছেন। আপনাদের কি মনে হয়? আপনারা তো অনেক ঘটনা শুনেন, অনেক কিছু জানেন। এই ঘটনাটা আপনারা অবশ্যই বিশ্লেষণ করে সেই দাদাকে জানাবেন যিনি কিনা আসলে জানতে চেয়েছেন। তো আশা করি আমাদের আজকের ঘটনাটা আপনার কাছে ভালো লেগেছে। আমাদের ঘটনাটি আজকে আমাদেরকে ঢাকা থেকে পাঠিয়েছেন নৈয়াব আহমেদ, এবং এটা তার এক দাদার সঙ্গে ঘটা ঘটনা। তো ঘটনাটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেই সঙ্গে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ কণ্ঠে আমি আর যে ইমরান আপনাদের সঙ্গেই ছিলাম ঘটনা পাঠে। আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।